আসসালামু আলাইকুম বাচ্চারা, তোমাদের সবচেয়ে আকাঙ্ক্ষিত এবং অ্যাওয়েটেড ক্লাস যেটা আমাদের হচ্ছে বোটানির 400 এমসিকিউ সলভ ক্লাস, সেই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা বোটানি টোটাল 400টা এমসিকিউ সমাধান করবো এবং আশা করছি ইনশাআল্লাহ এই জায়গা থেকেই তোমাদের মেজরিটি প্রশ্ন কমন চলে আসবে। সো এখানে শুধু স্লাইড দেখে কেউ যায় না, স্লাইডের সাথে আশপাশে ডানে বামে আমি যা কথাবার্তা বলছি এই কথাবার্তাগুলো মনে রাখো, কারণ আমার এই কথাবার্তা থেকেও এমসিকিউ আসবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই এমসিকিউ ক্লাসটা করার আগে চিত্রের ক্লাসটা করে আসা। আমরা তোমাদের বোটানি চিত্রের ক্লাস নিয়েছি, 2টা ক্লাস হয়েছে, ক্লাসটা অনেক বাচ্চা কাচ্চা করেছে, অলরেডি আমি দেখেছি 50,000 প্লাস বাচ্চা চিত্রের ক্লাস করে ফেলেছে লাইভ এন্ড রেকর্ডেড ভিডিও আপলোড নিয়ে। সো যারা চিত্রের ক্লাস করে নেই তাদের কিন্তু এমসিকিউ ক্লাসটা একটু কষ্ট লাগতে পারে বা বুঝতে কষ্ট হতে পারে, কারণ আমি অনেক কিছু আমার এই চিত্রের ক্লাসের রেফারেন্স থেকে তোমাদেরকে নিব। সো চিত্রের ক্লাসে যারা করো নাই দ্রুত করে দেন হচ্ছে যে এমসিকিউ ক্লাস করো, কারণ চিত্রের ক্লাস করা মানে এমসিকিউ 80% পারতেছো, সিকিউ 80%, 70 to 80% তুমি সিকিউ পারবা। তাই চলো আমরা হচ্ছে এমসিকিউ ক্লাস শুরু করি, আর কথা না বাড়ি। দেখো আমাদের প্রথম যে এমসিকিউ সেটা হচ্ছে আদিকোষী দ্বীপ কাকে বলা হয়। সো আমাদের কোষ যে আছে, কোষকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা আদিকোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। তাহলে আমাদের দুনিয়াতে যে কোষ আছে কোষগুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, একটা আদিকোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। সো কোষকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলি হচ্ছে যে ইংরেজিতে আদিকোষ বা প্রোক্যারিওটিক, আর একটা হচ্ছে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক। আদিকোষ আর একটা হচ্ছে আমাদের প্রকৃত কোষ। সো আদিকোষ এবং প্রকৃত কোষ ইংরেজিটা খুব ইম্পর্টেন্ট, যে আদিকোষকে আমরা কি বলি, আদিকোষকে বলি হচ্ছে আমরা প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক, আর প্রকৃত কোষকে আমরা কি বলি, ইউক্যারিওটিক। সো আমাদের আদিকোষ এবং প্রকৃত কোষের ক্ষেত্রে আদিকোষের উদাহরণটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে ব্যাকটেরিয়া এবং মাইকোপ্লাজমা। আমাদের যে ব্যাকটেরিয়া আছে দুনিয়াতে, ব্যাকটেরিয়া এবং হচ্ছে আমাদের কি আছে, মাইকোপ্লাজমা। ব্যাকটেরিয়া এবং মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া যা কথা মাইকোপ্লাজমা একই কথা। বেসিক্যালি মাইকোপ্লাজমা হচ্ছে আবরণহীন ব্যাকটেরিয়া, আর প্রকৃত কোষ হচ্ছে বাকি সব কিছু বেসিক্যালি আমাদের প্রকৃত কোষ হিসাবেই কাজ করে। আদিকোষের ক্ষেত্রে আমাদের হচ্ছে রাইবোজোমের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে এর মধ্যে হচ্ছে রাইবোজোম থাকে, রাইবোজোমটা হচ্ছে 70S, আর হচ্ছে যে প্রকৃত কোষে 80S রাইবোজোম। রাইবোজোম ছাড়া অন্য কোনো অঙ্গাণু এর মধ্যে আর থাকে না। এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের সুগঠিত না, মেইন জিনিসই তো নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের সুগঠিত না। এখানে প্রকৃত কোষের নিউক্লিয়াসটা আমাদের কেমন, সুগঠিত। তাহলে এখানে আমাদের নিউক্লিয়াসটা সুগঠিত না, এখানে নিউক্লিয়াসটা সুগঠিত। এখানে অন্য কোনো অঙ্গাণু নাই, এখানে আমাদের অন্য কোনো অঙ্গাণু নাই, রাইবোজোম ছাড়া আর কোনো অঙ্গাণু নেই, অন্য কোনো অঙ্গাণু নেই। আর এখানে সকল অঙ্গাণু আছে। দেখা যায় প্রকৃত কোষের ভেতর আমাদের বেসিক্যালি হচ্ছে সকল অঙ্গাণু থাকে। এই যে আমাদের আদিকোষ আছে, আদিকোষের ভেতর আমাদের মনে রাখতে হবে একটা মজার কথা, যেটা হচ্ছে আদিকোষের ক্ষেত্রে একটা মজার কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে তাহলে কোষ, একটা হচ্ছে আদিকোষ বা প্রোক্যারিওটিক, আর একটা হচ্ছে কি প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক। তাহলে ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা। আর এই যে আমাদের আদিকোষী জীব আছে তাদের মধ্যে মনে রাখবা অ্যামাইটোসিস ঘটে। আর প্রকৃত কোষী যারা আছে তাদের মধ্যে হচ্ছে আমাদের কি ঘটে, মাইটোসিস এবং মিওসিস। এবং আমরা জানি যেটা হচ্ছে 70S, এটার মধ্যে দুইটা সাব ইউনিট আছে। সো আমরা রাইবোজোমের চিত্রের ক্লাসে কিন্তু রাইবোজোম এঁকে দেখাইছি। তো দুইটা সাব ইউনিট আছে, 70S মানে হচ্ছে 50S প্লাস 30S, আর 80S মানে হচ্ছে আমাদের 60S প্লাস 40S। ওকে, এখন দেখো যে আমাদের হচ্ছে যে তাহলে আদিকোষী জীব কোনটা বা প্রোক্যারিওটিক কোনটা, ইস্ট হবে না, অ্যামিবা হবে না, প্লাজমোডিয়াম হবে না, কি হবে, মাইকোপ্লাজমা হবে। কি হবে, মাইকোপ্লাজমা হবে। আমাদের এই অ্যামিবা, প্লাজমোডিয়াম, এই তারপর হচ্ছে ইস্ট, এরা হচ্ছে আমাদের কি, এরা ছিল আমাদের কি, এরা হচ্ছে যে আমাদের কিন্তু মনেরা রাজ্যের অন্তর্গত না। রাজ্যের দিক থেকেও কিন্তু মাইকোপ্লাজমাটা হচ্ছে মনেরা রাজ্য, আর এরা হচ্ছে কি আমাদের প্রোটিস্টা রাজ্য। এরা কি প্রোটিস্টা রাজ্য, অ্যামিবার গুলা হচ্ছে আমাদের প্রোটিস্টা রাজ্য, ঠিক আছে। আর ইস্টটা আমাদের কার মধ্যে পড়ে, ইস্টটা পড়ে হচ্ছে ছত্রাকের মধ্যে। ইস্ট হচ্ছে আমাদের ছত্রাক, ইস্ট হচ্ছে ছত্রাক বা ফানজাই। এই ফানজাইও কিন্তু আলাদা একটা রাজ্য, আমাদের। তাহলে মাইকোপ্লাজমা, এটা আমাদের সঠিক উত্তর, আমরা পারলাম এটা। তাহলে এটা আমাদের সঠিক উত্তর, আমরা এটা পেয়ে গেলাম। এবার আসো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে যে আমাদের এই আদিকোষে কি কি থাকে, খেয়াল করো আদিকোষে আমাদের কি কি জিনিস থাকে। আদিকোষে আমাদের হচ্ছে যে থাকার মধ্যে আমরা দেখতে পাই একটা বৃত্তাকার ডিএনএ আছে, ডিএনএ এর কথা ওইখানে বলা যায়। আদিকোষে ডিএনএটা হয় আমাদের বৃত্তাকার একটা ডিএনএ থাকে, কথা সত্যি। আমাদের আদিকোষে কি থাকে, আদিকোষে হচ্ছে আমাদের বৃত্তাকার ডিএনএ থাকে, সত্যি কথা যে আদিকোষে বৃত্তাকার ডিএনএ আছে। আদিকোষে রাইবোজোম আছে, এবং কেমন রাইবোজোম, 70S, যেন তেন রাইবোজোম না, 70S রাইবোজোম। লাইজোজোম, কোনো অঙ্গাণু আর থাকে না, রাইবোজোম ছাড়া অন্য কোনো অঙ্গাণু এর ভেতর থাকে না। বৃত্তাকার ডিএনএ এর ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে যে আমাদের এই যে ডিএনএটা হচ্ছে যে আমাদের ডিএনএটা আমাদের হচ্ছে যে আদিকোষে হবে
হচ্ছে কার্যত বৃত্তাকার, আদি কোষে হচ্ছে আমাদের কার্যত বৃত্তাকার, আদি কোষে ডিএনএটা কেমন হবে, কার্যত বৃত্তাকার হবে, কার্যত বৃত্তাকার, কার্যত বৃত্তাকার। প্রকৃত কোষে ডিএনএটা কেমন, প্রকৃত কোষে হচ্ছে যে আমাদের সূত্রাকার, প্রকৃত কোষে সূত্রাকার, 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 সূত্রাকার। ঠিক আছে, মজার বিষয় একটা হচ্ছে যে এই আদি কোষে হচ্ছে আমাদের এই যে বৃত্তাকার, কার্যত বৃত্তাকার হচ্ছে যে আমাদের ডিএনএ ছাড়াও প্রকৃত বৃত্তাকার নিউক্লিয়াসের বাইরে বা ক্রোমোজোমের বাইরে, ক্রোমোজোমের বাইরে, আদি কোষে ক্রোমোজোমের বাইরে, ক্রোমোজোমের বাইরে, ক্রোমোজোমের বাইরে হচ্ছে আমাদের কি থাকে, ক্রোমোজোমের বাইরে বৃত্তাকার ডিএনএ থাকে, ক্রোমোজোমের বাইরে বৃত্তাকার ডিএনএ থাকে। এটাকে কি বলে বলতে পারবা, যে আদি কোষে ক্রোমোজোমের বাইরে যে বৃত্তাকার ডিএনএ আছে? শোনো, এমসিকিউ ক্লাসে যদি তোমরা এমসিকিউ রেসপন্স না করো আমার সাথে, তাহলে কোনো লাভ নাই। রেকর্ডেড ক্লাস করতেছো দেখে রেসপন্স করবা না, তাইলে কোনো লাভই সেই ক্লাস থেকে তোমার হবে না, মাথায় রেখো, কোনো লাভ তোমার হবে না। তাহলে কি, ক্রোমোজোমের বাইরে বৃত্তাকার ডিএনএ কে আমরা কি বলবো, আমরা বলি হচ্ছে প্লাজমোডিয়াম, আমরা বলি প্লাজমিড, কি বলি এটাকে, প্লাজমিড বলি, প্লাজমিড বলি। এটা কিন্তু প্রকৃত বৃত্তাকার ডিএনএ হয়। তাহলে আমাদের এটা উত্তর কি হচ্ছে, তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে 1 এবং হচ্ছে 2। তাহলে 1 এবং 2 এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, 1 এবং 2 এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপর দেখো যে পাশাপাশি কোষ প্রাচীরের, পাশাপাশি দুইটা কোষ প্রাচীরের মাঝে যে সূক্ষ্ম ছিদ্র পথে সাইটোপ্লাজমিক সংযোগ থাকে তাকে কি বলি আমরা, এই ধরো একটা কোষ প্রাচীর, এই হচ্ছে একটা কোষ প্রাচীর, এই একটা কোষ প্রাচীর, এদের মাঝখানে এরকম একটা সূক্ষ্ম পাতলা ছিদ্রের মতো একটা অংশ থাকে, এটাকে বলি প্লাজমোডেসমাটা। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় প্লাজমোডেসমাটা, একে বলা হয় কি, প্লাজমোডেসমাটা। একে কি বলি আমরা, প্লাজমোডেসমাটা। এটাকে কি বলি আমরা, এটাকে বলি প্লাজমোডেসমাটা। এই যে প্লাজমোডেসমাটা আছে, এই প্লাজমোডেসমাটা হচ্ছে দুইটা কোষ প্রাচীর তথা দুইটি কোষের সংযোগ করে। তাহলে এরা হচ্ছে যে কোষ প্রাচীরের সংযোগ, এই প্লাজমোডেসমাটা হচ্ছে যে আমাদের কোষ প্রাচীর তথা কোষের সংযোগ করে। কখনো যদি বলে কোষের সংযোগ, তাইলেও কিন্তু আমাদের হচ্ছে যে কোষ প্রাচীর বা কোষের বলো যে সংযোগ, যে দুইটা পাশাপাশি কোষ প্রাচীর বা দুইটা পাশাপাশি কোষের মধ্যে সংযোগ রক্ষা করে কে, প্লাজমোডেসমাটা, প্লাজমোডেসমাটা। আর এই যে আমাদের হচ্ছে এখানে পিট মেমব্রেন কথাটা যে আছে, পিট মেমব্রেন, পিট মেমব্রেন জিনিসটা কিন্তু আমরা ছবিতে দেখে আসছি। তোমাদের মনে আছে কি না, আমরা এখানে কোষ প্রাচীরের ছবি আঁকছিলাম তোমাদেরকে, আমরা এখানে এন্ডোসিম্বায়োসিস নিয়ে কথা বলছিলাম। তারপর যখন আমি তোমাদের কোষ প্রাচীরের ছবি আঁকছিলাম, সেখানে বলছিলাম যে এই যে আমাদের হচ্ছে কি থাকে, এটা একটা কোষ প্রাচীর, কোষ প্রাচীরের মধ্যে মাঝে মধ্যপর্দা আছে যেটা জেলির মতো স্তর, সাইটোপ্লাজম থেকে আগত ফ্যাগমোপ্লাস্ট আর গোলজি বডি থেকে আগত পেকটিন দিয়ে আমাদের হচ্ছে মধ্যপর্দা গঠিত। তারপর প্রাথমিক প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন দিয়ে প্রাথমিক প্রাচীর তৈরি 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। তারপর আছে এখানে সেকেন্ডারি প্রাচীর, যেটা 3 লেয়ারের থাকে, সেলুলোজ এবং লিগনিন দ্বারা তৈরি, 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু। ট্রাকিডো ফাইবার থাকে, ভাজক টিস্যুতে থাকে না, ভাজক টিস্যুতে থাকে না, 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু, ট্রাকিডো ফাইবারে থাকে, ভাজক টিস্যুতে থাকে না। এটা কি আমাদের সেকেন্ডারি প্রাচীর, সেলুলোজ এবং লিগনিন দ্বারা তৈরি। এই যে দেখা যায় যে জায়গায় কোষ প্রাচীরে, যে জায়গায় কোনো প্রাথমিক প্রাচীর থাকে না, সেকেন্ডারি প্রাচীর থাকে না, একটা গ্যাপ, সেই গ্যাপটাকে বলি কূপ এলাকা বা পিট পেয়ার। এই সেই পিট পেয়ার এলাকার যে মেমব্রেনটা, সেটাকে বলি পিট মেমব্রেন বলা হয়, পিট মেমব্রেন বলি আমরা, সেটাকে কি বলি আমরা, সেটাকে আমরা পিট মেমব্রেন বলি। সো হচ্ছে এই পিট মেমব্রেনটা হচ্ছে তাহলে সেই জায়গাটা যে হচ্ছে যে আমাদের যেখানে কোনো প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর কিছু থাকে না। প্লাজমা লেমা, প্লাজমা লেমার আরেকটা নাম হচ্ছে কোষ ঝিল্লি, প্লাজমা লেমা বা এর আরেকটা নাম কি, কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির আরেকটা নাম হচ্ছে প্লাজমা লেমা, কোষ ঝিল্লির আরেকটা নাম কি, প্লাজমা লেমা। মাইসিলি কথাটা মনে রাখবা, মাইসিলিটা হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সামনে নিশ্চয়ই পেয়ে যাওয়ার কথা। ক্ষুদ্রতম গাঠনিক একক, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয় হচ্ছে আমাদের এই ক্রিস্টালাইন মাইসিলিকে। এখন দেখো যে আমরা সামনের দিকে যদি যাই, আচ্ছা এই যে দেখো পরের প্রশ্নে চলে আসছে, কোষপ্রাচীরে ক্ষুদ্রতম গাঠনিক একককে কি বলি আমরা, আমরা বলি হচ্ছে ক্রিস্টালাইন মাইসিলি। কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একককে কি বলি আমরা, ক্রিস্টালাইন মাইসিলি। নরমালি হচ্ছে আমাদের কোষপ্রাচীর তৈরি হয় সেলুলোজ দিয়ে, সেলুলোজ হচ্ছে আমাদের কোষপ্রাচীরের প্রধান উপাদান। তো এই যে সেলুলোজ দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রধান উপাদান, কোষপ্রাচীরের প্রধান উপাদান হিসেবে কাজ করে। এবং এইটা আমাদের হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার, বিটা ডি গ্লুকোজের পলিমার, বিটা ডি গ্লুকোজের পলিমার। খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন যে সেলুলোজ হচ্ছে আমাদের কিসের পলিমার, বিটা ডি গ্লুকোজের পলিমার। 1 থেকে 3000 সেলুলোজ মিলে, 1 থেকে 3000 সেলুলোজ মিলে তৈরি হয় সেলুলোজ চেইন। 1 থেকে 3000 সেলুলোজ মিলে, 1 থেকে 3000 সেলুলোজ মিলে আমাদের তৈরি করে হচ্ছে, তৈরি হয় সেলুলোজ চেইন, তৈরি হয় আমাদের 1 থেকে 3000 সেলুলোজ মিলে আমাদের কি তৈরি হয়, সেলুলোজ চেইন তৈরি হয়, সেলুলোজ চেইন তৈরি হয়, সেলুলোজ চেইন তৈরি হয়, সেলুলোজ চেইন তৈরি হয়। এই যে আমাদের সেলুলোজ চেইন আছে, এর মধ্যে আমাদের 100টা সেলুলোজ চেইন মিলে আমাদের তৈরি করে হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি, ক্রিস্টালাইন মাইসেলি। 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি করে ক্রিস্টালাইন মাইসেলি। এই ক্রিস্টালাইন মাইসেলিটাই হচ্ছে আমাদের কোষপ্রাচীরের ক্ষুদ্রতম একক। এই যে আমাদের হচ্ছে যে 20টা ক্রিস্টালাইন মাইসেলি মিলে আমাদের তৈরি করে হচ্ছে মাইক্রোফাইব্রিল, মাইক্রোফাইব্রিল, আর অসংখ্য মাইক্রোফাইব্রিল মিলে আমাদের তৈরি করে ম্যাক্রোফাইব্রিল। অসংখ্য মাইক্রোফাইব্রিল মিলে তৈরি হয় কি, ম্যাক্রো
ফাইব্রিল। দেখো নিচে একটা জিনিস দিছিলাম কিন্তু ওইটা বুঝাই যাইতেছে না, সেটা হচ্ছে আলফা 6.1 এর প্রি বুকিং শুরু হবে 30 তারিখ। আমাদের যে মেডিকেল অ্যাডমিশন কোর্স, মূল কোর্স আলফা ব্যাচ, এটা ষষ্ঠ ব্যাচ চলতেছে আলহামদুলিল্লাহ। সেটা 6.1 যে ভার্সনটা আফটার এইচএসসি, সেটা প্রি বুকিং 30 তারিখ থেকে এবং কোর্স ফিচার 30 তারিখ ইনশাল্লাহ আমরা তোমাদেরকে জানাবো। সেটা কি বলে? ম্যাক্রোফাইব্রিল। এবার দেখো যে আমাদের হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীরে তৈরিতে কি ব্যবহার হয়। তো প্রাথমিক কোষ প্রাচীর তৈরিতে যে প্রাইমারি লেয়ারটা আছে, প্রাইমারি লেয়ার তৈরিতে সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন, এই তিনটা আমরা ছবিতেই কিন্তু দেখে আসছি এই জায়গায় যে আমাদের কি লাগে, প্রাথমিক প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। আর সেকেন্ডারি প্রাচীর তৈরিতে সেলুলোজ এবং লিগনিন দরকার হয়। তাহলে দেখো, তাহলে সেলুলোজ আছে, হেমিসেলুলোজ আছে আর গ্লাইকোপ্রোটিন আছে। এখন এখানে প্রাথমিক কোষ প্রাচীর তৈরিতে ব্যবহার হয় যে এখানে সেলুলোজের কথা বলছে, পলিস্যাকারাইডের কথা বলছে, পেকটিন। পেকটিনটা লাগে হচ্ছে মধ্যপর্দা তৈরিতে। পেকটিন কোথায় লাগে? মধ্যপর্দা তৈরিতে, মধ্যপর্দা তৈরিতে লাগে, মধ্যপর্দা তৈরিতে। এখন এই সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, সেলুলোজ এবং হেমিসেলুলোজটা হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার তথা পলিস্যাকারাইড। সেলুলোজ, হেমিসেলুলোজ কি আমাদের পলিস্যাকারাইড। দুনিয়াতে পলিস্যাকারাইডটা, এটা তো তোমাদের এই চ্যাপ্টারটা নাই, এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার কোষ রসায়ন। পলিস্যাকারাইড দুই টাইপের হয়, একটাকে বলি সঞ্চয়ী, একটাকে বলি গাঠনিক। পলিস্যাকারাইড দুই টাইপের হয়। পলিস্যাকারাইড হচ্ছে যে আমাদের ধরো সহজ ভাষায় যে এখানে অসংখ্য গ্লুকোজ থাকবে, অসংখ্য গ্লুকোজ মিলে আমাদের পলিস্যাকারাইড তৈরি হবে, সহজ ভাষায় বুঝাই। তো সঞ্চয়ী পলিস্যাকারাইড হচ্ছে যে আমাদের দুইটা, একটা হচ্ছে স্টার্চ এবং আরেকটা হচ্ছে গ্লাইকোজেন, স্টার্চ এবং গ্লাইকোজেন। আর গাঠনিক পলিস্যাকারাইড হচ্ছে সেলুলোজ এবং হেমিসেলুলোজ, সেলুলোজ এবং হেমিসেলুলোজ, সেলুলোজ এবং হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, সেলুলোজ এবং হেমিসেলুলোজ। সো এই যে স্টার্চ এবং গ্লাইকোজেন আছে, এই দুইজন হচ্ছে আমাদের কার পলিমার? এরা দুইজনই হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার, আলফা ডি গ্লুকোজের পলিমার, আলফা ডি গ্লুকোজের পলিমার। কিসের পলিমার? আলফা ডি গ্লুকোজের পলিমার। তাহলে আমাদের হচ্ছে যে পলিস্যাকারাইড কথাটাও সঠিক। তাহলে উত্তর হবে 1 এবং 2। উত্তর কি আমাদের? উত্তর হচ্ছে 1 এবং 2। উত্তর কি আমাদের? উত্তর হবে 1 এবং 2। উত্তর কি? 1 এবং 2 আমাদের এখানে উত্তর। তারপর দেখো কোষ ঝিল্লির ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কিভাবে তৈরি হয়? ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে, যে সুন্দর করে হচ্ছে ছবি এঁকে কিন্তু জিনিস পড়ানো আছে। কোষ ঝিল্লি কিভাবে তৈরি হয়? কোষ ঝিল্লি তৈরি হয় ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে। এখানে প্রধান উপাদান ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিডের মধ্যে থাকে ফসফেট, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এবং এই যে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার আছে, এখানে আমাদের হচ্ছে ফসফেটটা দিয়ে হেড, ফ্যাটি অ্যাসিডটা দিয়ে টেল তৈরি হয়। প্রোটিন আছে 3 প্রকার, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন, 3 টাইপের প্রোটিন আছে। কোলেস্টেরল প্রাণী কোষে বেশি, উদ্ভিদ কোষে কম থাকে। আর এটা থেকে গ্লাইকোক্যালিক্স, যেটা চিনি স্থল, সেল রিকগনাইজার বা কোষ চিহ্নিতকারক হিসেবে ব্যবহৃত হয়। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড হচ্ছে যে আমাদের এটার অংশ। এখন হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে আমাদের চাইছে পরীক্ষায়, সেটা হচ্ছে কোষ ঝিল্লির ক্ষেত্রে কোনটা প্রযোজ্য। কোষ ঝিল্লি কি ত্রিস্তরী? না, কোষ ঝিল্লি হচ্ছে দ্বিস্তরী, ফসফোলিপিড বাইলেয়ার। প্লাজমোডেসমাটা যুক্ত? না, এটা হচ্ছে কোষ প্রাচীরে থাকে, কোষ প্রাচীরে থাকে, এটা হচ্ছে কোষ প্রাচীরে থাকে। কোষ ঝিল্লিতে থাকার প্রশ্নই আসে না এই জায়গায়। আমাদের স্থিতিস্থাপক আর ভেদ্য, এই দুইটা কথার মধ্যে ভেদ্য হবে না, এটা হচ্ছে বৈষম্য ভেদ্য, বৈষম্য ভেদ্য বা হচ্ছে সেমি পারমিয়েবল, এটাকে বলি আমরা অর্ধভেদ্য, বৈষম্য ভেদ্য বা অর্ধভেদ্য। যে কিছু জিনিস প্রবেশ করবে, কিছু জিনিস প্রবেশ করাবে না, তারা অবশ্যই তারা স্থিতিস্থাপক হবে। কারণ হচ্ছে যে এটা চাপ দিলে আকার চেঞ্জ হয়, চাপ সরাই নিলে আবার আকার আগের জায়গায় চলে আসে। তারপর দেখো যে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী ফসফোলিপিডের অণুগুলা আমাদের কি হয়। এটা একটা মজার বিষয় হচ্ছে, এই যে ফসফোলিপিডের যে অণুগুলা আছে, এটা ধরো ফসফোলিপিড, এটা হচ্ছে ফসফোলিপিড। এই যে ফসফোলিপিডের অণুগুলার মধ্যে মুভমেন্ট দেখা যাবে, এই মুভমেন্টটাকে বলা হয় আমাদের হচ্ছে কোষ ঝিল্লির মুভমেন্টকে বলি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। কোষ ঝিল্লির মুভমেন্ট যে আছে আমাদের, কোষ ঝিল্লির মুভমেন্ট, কোষ ঝিল্লির মুভমেন্ট, কোষ ঝিল্লির মুভমেন্ট হচ্ছে কি আমাদের, কোষ ঝিল্লির মুভমেন্ট হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। কোষ ঝিল্লির মুভমেন্ট হচ্ছে কেমন মুভমেন্ট আমাদের? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। সো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট হচ্ছে, এটা ধরো এ, এটা হচ্ছে বি, এটা এ থেকে বিতে যাবে, বি থেকে এতে যাবে, বিটা চাইলে এরকম উল্টায় যাবে, যে কোনো কিছু হইতে পারে, বাট এই লেয়ারের মধ্যেই হবে, কখনোই এই লেয়ার থেকে এখানে যাবে না, নিজ স্তরের মধ্যেই হবে। তাহলে এরা পাশে ব্যাপ্ত হইতে পারে, অবশ্যই পাশে যেতে পারে, অক্ষ বরাবর ঘুরতে পারে, হ্যাঁ পারে। দুই স্তরের মাঝে স্থান পরিবর্তন করবে না, এরা নিজ স্তরের মাঝেই থাকে। কোথায় থাকে? নিজ স্তরের মাঝেই থাকে। সো কোষ ঝিল্লির মুভমেন্ট হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, এরা নিজ স্তরের মাঝে থাকে। আচ্ছা, একটা কথা আমি বলে ফেলি, সেটা হচ্ছে যে এই যে মডেলটা, এটাকে বলি ফ্লুইড মোজাইক মডেল, তাই তো? কোষ ঝিল্লির যে মডেলটা আমরা পড়ি, সেটাকে বলি হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। কি মডেল বলি? ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেল। এই যে ফ্লুইড মোজাইক মডেল বলতেছি, তা আমাদের ফসফোলিপিড বাইলেয়ার, প্রোটিন, কোলেস্টেরল, গ্লাইকোক্যালিক্স, এই 4টা জিনিস নিয়েই তো তৈরি। মূল জিনিস তো ফসফোলিপিড বাইলেয়ার, মূল জিনিস তো হচ্ছে আমাদের প্রোটিন। সেখানে আমাদের ফ্লুইড কোনটা, মোজাইক কোনটা? ফ্লুইড হচ্ছে আমাদের এখানে কে, আর মোজাইক জিনিসটাকে। ফ্লুইড হচ্ছে আমাদের লিপিড, লিপিডটা হচ্ছে আমাদের ফ্লুইড, আর মোজাইক জিনিস
জিনিসটা হচ্ছে আমাদের কি প্রোটিন, প্রোটিন এগুলো কখর ক্লাস আবার পেয়ে যাবা। সো ফ্লুইড জিনিসটা হচ্ছে লিপিড, আর হচ্ছে মোজাইক জিনিসটা হচ্ছে আমাদের প্রোটিন, সেটাকে বলি ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল, এটার আরেকটা নাম হচ্ছে হিমশৈলী মডেল বা আইসবার্গ মডেল। ফ্লুইড মোজাইক মডেলের আরেকটা নাম হচ্ছে হিমশৈলী মডেল, হিমশৈলী বা আইসবার্গ মডেল, আইসবার্গ মডেল, হিমশৈলী বা আইসবার্গ মডেল, হিমশৈলী বা আইসবার্গ মডেল। ওকে, আসো তারপর আসা যাক কোথায় আমরা দেখতে পাচ্ছি জীবনের ভৌতভিত্তি কি। জীবনের ভৌতভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম। জীবনের ভৌতভিত্তি প্রোটোপ্লাজম, এটা কে বলছে? বিজ্ঞানী হাক্সলে বলছে, বিজ্ঞানী হাক্সলে বলছে, বিজ্ঞানী হাক্সলে বলছে, হাক্সলে বলে, হাক্সলে বলে। এবং এই যে প্রোটোপ্লাজমের 80 to 90% হচ্ছে পানি, তাই বলে পানির অপর নাম জীবন বলা হয়। সাইটোপ্লাজমের আরেকটা নাম সাইটোপ্লাজম, এর আরেকটা নাম হচ্ছে সাইটোপ্লাজম বা হায়ালোপ্লাজম। সাইটোপ্লাজমের অপর নাম হচ্ছে হায়ালোপ্লাজম, সাইটোপ্লাজমের অপর নাম কি? হায়ালোপ্লাজম। আর নিউক্লিওপ্লাজমের আরেক নাম হচ্ছে ক্যারিওলিম্ফ, 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 ঠিক আছে, ক্যারিওলিম্ফ। সাইটোপ্লাজমের মধ্যে হায়ালোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজমের যে তরলটা থাকে যেটাকে আমরা বলি সাইটোসল, 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 এর মধ্যে বিদ্যমান তরলটাকে আমরা হায়ালোপ্লাজম বলি। কোষের প্রোটিন ফ্যাক্টরি, দেখো এখানে প্রোটিন ফ্যাক্টরি মানে তোমরা জানো রাইবোজোমটা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। গোলজি বডির নাম হচ্ছে কি কি? আমরা গোলজি বডির নাম তিনটা নাম জানি, যে গোলজি বডি হচ্ছে ট্রাফিক পুলিশ। গোলজি বডির নাম কি? ট্রাফিক পুলিশ। গোলজি বডির নাম কি? গোলজি বডির নাম হচ্ছে প্যাকেজিং কেন্দ্র, প্যাকেজিং কেন্দ্র। গোলজি বডির নাম কি? গোলজি বডির নাম হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। শর্করা তৈরি কারখানা না কিন্তু কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এই শব্দটা থাকলে সেটা কি হবে? গোলজি বডি, গোলজি বডি, গোলজি বডি হবে এটা। মাইটোকন্ড্রিয়া, আচ্ছা এছাড়াও আরো নাম আছে ডিকটায়োজোম, ইডায়োজোম, ডিকটায়োসোম, ডিকটায়োসোম, তারপর হচ্ছে ইডিওসোম, 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 তারপর আসে হচ্ছে লাইপোকন্ড্রিয়া। এগুলোও কিন্তু গোলজি বডির অপর নাম। এবং গোলজি বডিটা কোথায় পাওয়া গেছে? বিড়াল ও প্যাচার স্নায়ুকোষে পাওয়া যায়। গোলজি বডি কোথায় পাওয়া যায়? বিড়াল ও প্যাচার স্নায়ুকোষে প্রথম আবিষ্কার হয়, বিড়াল ও প্যাচার স্নায়ুকোষে প্রথম আবিষ্কার করে। কে আবিষ্কার করে? বিজ্ঞানী ক্যামিলো গোলগি প্যাচার স্নায়ু কোষে আবিষ্কার করে, কোষে আবিষ্কার করে। মাইটোকন্ড্রিয়াকে কি বলি? কোষের পাওয়ার হাউস বলা হয়, পাওয়ার হাউস, পাওয়ার হাউস। কারণ কি? এর মধ্যে শক্তি উৎপাদনের সকল প্রক্রিয়া এর মধ্যে ঘটে। এর মধ্যে ঘটে হচ্ছে আমাদের এই পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন, পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন, পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন, অক্সিডেশন, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন এর মধ্যে ঘটে। তাহলে হচ্ছে আমাদের পাওয়ার হাউস ঘটে। এর মধ্যে 1 নম্বরে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন ঘটে, 2 নম্বরে ঘটে হচ্ছে যে আমাদের ক্রেবস চক্র ঘটে। এর মধ্যে কি ঘটে? এর মধ্যে ঘটে হচ্ছে আমাদের ক্রেবস চক্র ঘটে, ক্রেবস চক্র ঘটে। এর মধ্যে আমাদের কি ঘটে? এর মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ঘটে। দ্যাট মিন্স শ্বসনের সবগুলো স্টেপের মধ্যে ঘটে এক্সেপ্ট গ্লাইকোলাইসিস। আরেকটা কি ঘটে আমাদের পাওয়ার হাউস বলি যে, আরেকটা হচ্ছে এর মধ্যে ফ্যাটি অ্যাসিড চক্র ঘটে, ফ্যাটি অ্যাসিড চক্র, ফ্যাটি অ্যাসিডের নিয়েও আমাদের চক্র ঘটে, ফ্যাটি অ্যাসিড চক্র ঘটে, এই কারণে একে পাওয়ার হাউস বলি। আচ্ছা, আর লাইজোজোম তো আমরা জানি আত্মঘাতী থলিকা। লাইজোজোম কি? আমাদের আত্মঘাতী থলিকা। এর মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম আছে, আত্মঘাতী থলিকা, আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বা সুইসাইডাল ব্যাগ। এর মধ্যে আমাদের হাইড্রোলাইটিক এনজাইম থাকে, হাইড্রোলাইটিক এনজাইম থাকে। এর মধ্যে কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইম থাকে, হাইড্রোলাইটিক এনজাইম থাকে। কি থাকে এর মধ্যে? হাইড্রোলাইটিক এনজাইম থাকে। ওকে, আচ্ছা তারপর দেখো আমাদের হচ্ছে আদিকোষের রাইবোজোমের উপায়কক কি? আদিকোষের রাইবোজোম হচ্ছে আমাদের কি? আদিকোষের রাইবোজোম 70s, 70s হইলে আমাদের হচ্ছে যে 50s আর 30s, আর এই 60s 40s হইলে এটা হচ্ছে আমাদের প্রকৃত কোষ। এটা কি? আমাদের প্রকৃত কোষ। এটা কি? আমাদের প্রকৃত কোষের মধ্যে পাওয়া যায়, প্রকৃত কোষে 80s, ঠিক আছে। যেটা লাল কালি দিয়ে দাগ দিয়ে দিই, নাহলে কনফিউজ হয়ে যেতে পারো যে কোনটা সঠিক উত্তর, কোনটা সঠিক উত্তর। এটা লাল কালি দিয়ে একটু দাগ দিয়ে দিই, নাহলে যদি কনফিউজ হয়ে যাও তাহলে তো আবার সমস্যা। আচ্ছা, বক্স করে দিলে তো বুঝতেই পারবা, বক্স করে দিব। আসো তারপর আসা যাক হচ্ছে আমাদের, তাও লাল কালি দিয়ে উদ্ভিদের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলে? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বললে সেটা হচ্ছে গোলজি বস্তু। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বললে সেটা কি? অবশ্যই গোলজি বস্তু। এখন এটার সাথে তোমার কমন কনফিউশন হবে হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে আমাদের দুইটা কথা, একটা শক্তি রূপান্তরের অঙ্গাণু। এখানে শক্তির কি ঘটে? রূপান্তর ঘটে, শক্তি রূপান্তরের অঙ্গাণু, শক্তি রূপান্তরের অঙ্গাণু, এই জায়গায় শক্তির রূপান্তর ঘটে। আরেকটা জিনিস এই জায়গায় মনে রাখবো, শর্করা, শর্করা তৈরির রান্নাঘর, 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 এটা হচ্ছে কি? প্লাস্টিড। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে গোলজি বস্তু। আমরা দেখতে পাচ্ছি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা? এটা হচ্ছে গোলজি বস্তু, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ওকে, এই ছবিটা খেয়াল করে দেখো। এই ছবিটার মধ্যে এখানে আমাদের হচ্ছে যে এ এবং বি দুইটা ছবি আছে। তোমাদের বলছিলাম পড়ানোর সময়, যখন আমি তোমাকে গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ায় আসছিলাম, তখন হচ্ছে তোমাদেরকে আমি বলছিলাম যে এইখান থেকে ছবি আসবে পরীক্ষার মধ্যে এবং ছবিটা বুঝতে কষ্ট হয়ে যায়, এরকম এর কথা বলছিলাম যে এরকম দুইটাই চৌবাচ্চার মধ্যে দেওয়া থাকবে, একটার মধ্যে ডট ডট দেওয়া থাকবে, ডট ডট দেওয়া থাকলে ইয়ার, আর ডট ডট দেওয়া না থাকলে গোলজি বস্তু। ডট ডট দেওয়া আছে কোথায় দেখো তো? এ,
এ তাইলে হচ্ছে কি আমাদের ডট ডট আছে, এ তাহলে ই আর, আর বি এর ক্ষেত্রে ডট ডট নাই, তাহলে এটা হচ্ছে গোলজি বডি, তাহলে গোলজি বডি। তাহলে এখানে বলছে উদ্দীপকে এ এর গঠনগত উপাদান, আমরা বলছি ইয়ার এর মধ্যে কি থাকে, সিস্টার্নি থাকে, ইয়ার এর ক্ষেত্রে টিবিউল থাকে, ইয়ার এর ক্ষেত্রে ভ্যাকিউল থাকে না, কি থাকে, ভেসিক্যাল থাকে, ভেসিক্যাল থাকে। ছবি এঁকে সুন্দর মতো কিন্তু শিখায় আসছিলাম। তাহলে এটা কি 1 এবং 3 হবে, উত্তর কি হবে, উত্তর হবে 1 3, উত্তর কি 1 3। বিশ্বাস না হইলে এই যে আসো, এই যে দেখাইছিলাম যে কি কি থাকে আমাদের, সিস্টার্নি থাকে, ভেসিক্যাল থাকে, টিবিউল থাকে। তো চিত্রের ক্লাস যে করছে তার জন্য এমসিকিউ বেশিরভাগই পানি ভাত, ডাল ভাত, ডাল ভাত, আলু ভাত, আলু ভাত। তাই দেখো উদ্দীপকে এ বি উভয় ক্ষেত্রে সাদৃশ্যপূর্ণ কোনটা, এ বি তার একটা ইয়ার একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, উভয় ক্ষেত্রে সাদৃশ্য কোনটা, আমাদের অন্তঃপরিবহনে কাজ করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অন্তঃপরিবহনে কাজ করে, ঝিল্লি মসৃণ অমসৃণ এটা শুধু ইয়ার এর ক্ষেত্রে, কোষ প্লেট তৈরিতে সাহায্য করে, গোলজি বডি থেকে আগত কোষ প্লেট তৈরিতে সাহায্য করে, দুইজনই দ্বিস্তরী আবরণ, এটাই শুধুমাত্র হচ্ছে যে কোষ প্লেট তৈরিতে দুইজন সাহায্য করে না, কোষ প্লেট তৈরিতে দুইজনই সাহায্য করে না, কোষ প্লেট তৈরিতে বেসিক্যালি আমাদের হচ্ছে যে গোলজি বডি সাহায্য করে, অন্তঃপরিবহনে দুইজন সাহায্য করেন। এদের মধ্যে একমাত্র কমন বৈশিষ্ট্য যেটা মিলে, দুইজনই দ্বিস্তরী আবরণ বিশিষ্ট, দুইজনই কি আবরণ বিশিষ্ট, দ্বিস্তরী আবরণ বিশিষ্ট। এই বৈশিষ্ট্যটা দুজনের সাথে সাদৃশ্যপূর্ণ, আর কোনো বৈশিষ্ট্য উভয়ের সাথে সাদৃশ্যপূর্ণ হয় না, উভয়ের সাথে সাদৃশ্যপূর্ণ হয় না। তো বুঝতে পারছি আমরা। তো আমাদের যদি আরো বলি যে ঝিল্লি মসৃণ অমসৃণ এটা কার, ঝিল্লি মসৃণ অমসৃণ এই বৈশিষ্ট্যটা কার, ঝিল্লি মসৃণ থাকতে পারে, অমসৃণ থাকতে পারে, এটা তো ইয়ারের বৈশিষ্ট্য, কোষ প্লেট তৈরি করে এটা গোলজি বডির বৈশিষ্ট্য, অন্তঃপরিবহনে সাহায্য করে এটাও ইয়ারের বৈশিষ্ট্য, ঠিক আছে। সো লাস্ট বৈশিষ্ট্যটা শুধু মিলে। কোন অঙ্গনটা অটোফেজির সাথে জড়িত, অটোফেজি বা হচ্ছে যেটাকে বলি আমরা স্বগ্রাস বা যেটাকে আমরা বলি আত্মঘাতী থলিকা, সেটা হচ্ছে আমাদের কে, সেটা হচ্ছে আমাদের লাইসোসোম, সেটাকে আমাদের লাইসোসোম। উত্তর কি আমাদের, উত্তর হচ্ছে লাইসোসোম। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে লাইসোসোম কিন্তু ফ্যাগোসাইটোসিসের সাথেও জড়িত, ফ্যাগোসাইটোসিসের সাথে জড়িত, ফ্যাগোসাইটোসিসের সাথে জড়িত। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, জীবাণু ভক্ষণ, খাবার গলাধকরণ ইত্যাদির কাজের সাথেও কিন্তু লাইসোসোম জড়িত। এবং হচ্ছে লাইসোসোমের ক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে যে শুক্রাণুর মাথায় আমাদের হচ্ছে গোলজি বডি দ্বারা, শুক্রাণুর মাথায় আমাদের হচ্ছে কি, শুক্রাণুর মাথায় গোলজি বডি দ্বারা তৈরি হয় হচ্ছে যে গোলজি বডি দ্বারা তৈরি হয় অ্যাক্রোজোম নামে একটা অংশ, অ্যাক্রোজোম নামক ক্যাপ তৈরি হয়, অ্যাক্রোজোম নামক ক্যাপ তৈরি হয়। আর হচ্ছে যে আমাদের এই যে লাইসোসোম এই শুক্রাণুর মাথায় লাইসোসোম আমাদের হচ্ছে যে এই লাইসোসোম দ্বারা হচ্ছে হায়ালুরোনিডেজ এনজাইম কাজ করে, হায়ালুরোনিডেজ এনজাইম কাজ করে। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের হচ্ছে যে লাইসোসোম এই রিলেটেড কথাটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। লাইসোসোমটা কি করে আমাদের, লাইসোসোমটা তো আমাদের এই ফ্যাগোসাইটোসিসের সাথে জড়িত, অটোফেজির সাথে জড়িত, সুইসাইডাল থলিকা বলি আমরা। এই লাইসোসোম নিঃসৃত আমাদের হচ্ছে যে একটা এনজাইম আছে হায়ালুরোনিডেজ এনজাইম আমাদের রয়েছে, হায়ালুরোনিডেজ এনজাইম কাজ করে, যেটা হচ্ছে যে লাইসোসোম থেকে তৈরি। হায়ালুরোনিডেজ এনজাইম কাজ করে যেটা হচ্ছে ডিম্বাণুর কোষ প্রাচীর বিগলন করতে সাহায্য করে, ডিম্বাণুর কোষ প্রাচীর বিগলন করে। আচ্ছা, আর খাবার পরিপাকের সাথেও কিন্তু এটা জড়িত, অন্তঃকোষীয় পরিপাকের সাথে জড়িত। কিসের সাথে জড়িত এরা, অন্তঃকোষীয় পরিপাকের সাথে জড়িত, অন্তঃকোষীয় পরিপাকের সাথে জড়িত। সো আমরা লাইসোসোম থেকে এই কয়টা কথা একটু অ্যাডভান্স দিয়ে মনে রাখলাম, পরীক্ষায় যদি দিয়ে দেয়। এবার দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, ইয়ারের কাজ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে আমাদের রাইবোজোম তৈরি করা ওর কোনো কাজ না। রাইবোজোম তৈরি হয় কোথা থেকে, রাইবোজোম তৈরি করার কাজ হচ্ছে নিউক্লিওপ্লাজমের। রাইবোজোম তৈরি করে কে, নিউক্লিওপ্লাজম। রাইবোজোম তৈরি করে কে, রাইবোজোম তৈরি করে হচ্ছে নিউক্লিওপ্লাজম। রাইবোজোম তৈরি হয় কোথা থেকে, নিউক্লিওপ্লাজম থেকে তৈরি হয়। কিন্তু হচ্ছে যে আমাদের এই এদের কোনো হচ্ছে যে ভূমিকা থাকে না। তো রাইবোজোম তৈরি নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয়াসের রাইবোজোম তৈরির সাথে জড়িত। আমাদের হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না, প্রোটোপ্লাজমের কাঠামো গঠন করে কথা সত্যি, কেরাটিন তৈরি করতে পারে, কেন পারবে না কেরাটিন তৈরি করতে। শুধু এক যদি থাকতো অপশন 1 দিতাম, কেরাটিনটা তোমাদের বইয়ে নাই, বাট যেহেতু অপশন এটা মাইনাস হয়ে গেছে তাহলে এটা 1 3 ছাড়া তার কোনো অপশন নাই। তো দেখো এরকম বহুপদী এমসিকিউতে কিন্তু যদি আমি একটা ধরতে পারি যে এটা হবে না, তাইলে কিন্তু আমি বুঝে যাই যে বাকি কোনটা হতে পারে না। তো এটা হচ্ছে যে আমাদের ইয়ার এর বৈশিষ্ট্য। তাহলে আমরা হচ্ছে দেখলাম এই ইয়ার এর যে বৈশিষ্ট্য আছে, তাহলে প্রোটোপ্লাজমের কাঠামো গঠন করে, আমরা পড়ে আসছি এখানে অমসৃণ ইয়ার কি করে আর মসৃণ ইয়ার কি করে। অমসৃণ ইয়ার রাইবোজোম তৈরি করে, প্রোটিন তৈরি করে। এই প্রোটিনই কিন্তু একটা হচ্ছে কেরাটিন। এই যে রাইবোজোমের সাথে অমসৃণ ইয়ার রাইবোজোমের সাথে যুক্ত প্রোটিন তৈরি করে, একটা প্রোটিনের নামই কিন্তু কেরাটিন। সো দেখো এইভাবে একটু যদি ঘুরায় দেয় প্রশ্ন, তখন কিন্তু তোমরা পারবা না যে একটা প্রোটিনের নামই কিন্তু কেরাটিন, আর মসৃণ হচ্ছে লিপিড এবং
ভিটামিন তৈরি করে। যেমন হচ্ছে যে তোমরা বায়োলজিতে বারবার কিছু শব্দ পাবা, যেমন হচ্ছে যে আমাদের কিউটিকল, কিউটিকল বা কিউটিন, কিউটিকল বা কিউটিন, কিউটিকল বা কিউটিন। এই যে কিউটিকল বা কিউটিন এটা কিন্তু লিপিড স্তর, এটা কি স্তর? লিপিড স্তর। আচ্ছা, তারপর হচ্ছে কাইটিন, 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 কাইটিনটা হচ্ছে আমাদের একটা নাইট্রোজেন জাত পলিস্যাকারাইড, নাইট্রোজেন জাত পলিস্যাকারাইড, নাইট্রোজেন জাত পলিস্যাকারাইড, এটা কি আমাদের? এটা হচ্ছে কাইটিন। আর হচ্ছে আমাদের কেরাটিন, কেরাটিনটা একটা কিসের স্তর? প্রোটিন স্তর। কেরাটিনটা কিসের স্তর? একটা প্রোটিন স্তর। সেই যে কেরাটিন যে আছে, কেরাটিনটা কিন্তু একটা প্রোটিন। সো তুমি যদি নাও জানো তাও কিন্তু এটা হবে না, এটা জানার পর কিন্তু উত্তর চলে আসে, তোমার একদম 100% সঠিক উত্তর চলে আসে। এন্ডোসিম্বায়ন কাদের বলা হয়? এই নিয়ে চিত্রের ক্লাসে বিশাল লেকচার হয়েছে প্রথম 10 মিনিটে, যে এন্ডোসিম্বায়ন জিনিসটা কি। চিত্রের ক্লাসে প্রথম 10 মিনিটে আমরা বিশাল একটা লেকচার দিছি যে এন্ডোসিম্বায়ন জিনিসটা কি। যে এন্ডোসিম্বায়ন হচ্ছে যে আমাদের কোষ দুই টাইপের, আদি কোষ, প্রকৃত কোষ। তো আমাদের হচ্ছে যে এই যে আমাদের প্রকৃত কোষ, সেই প্রকৃত কোষে শুধু সুগঠিত নিউক্লিয়াস ছিল, আর কিছু ছিল না। তার ভিতরে বায়বীয় ব্যাকটেরিয়া প্রবেশ করে, যেটা বায়বীয় ব্যাকটেরিয়া বা শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া প্রবেশ করে নিজে আশ্রয় পায় এবং হচ্ছে যে প্রকৃত কোষে শক্তি উৎপাদন করে দেয়। দ্যাট মিনস হচ্ছে যে ও নিজে উপকৃত হয়, অন্যের উপকার করে, তাহলে ও একটা মিথজীবী বা সিম্বায়ন্ট। এরপরে হচ্ছে যে একই সাথে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াও প্রবেশ করতে পারে প্রকৃত কোষে, প্রবেশ করে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণে সাহায্য করে। এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া পরবর্তীতে হয়ে যায় ক্লোরোপ্লাস্ট নামে পরিচিত, আর বায়োবিও ব্যাকটেরিয়া পরবর্তীতে মাইটোকন্ড্রিয়া নামে পরিচিত হয়ে যায়। সো মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট নামে আমরা যাদের ডাকি তারা আসলে ব্যাকটেরিয়া, আদিকোষী ব্যাকটেরিয়া। তারা প্রকৃত কোষের ভেতর ঢুকে আশ্রয় নিয়ে এখন একদম স্টেবল হয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে এই ব্যাকটেরিয়া দুইটা প্রকৃত কোষের ভেতর প্রবেশ করে নিজেও উপকৃত হচ্ছে, আবার এই প্রকৃত কোষের উপকার করছে। সেটাকে বলা হয় অন্তঃমিথজীবী বা এন্ডোসিম্বায়ন্ট। তাহলে এন্ডোসিম্বায়ন্ট হচ্ছে আমাদের এখানে কে আছে? মাইটোকন্ড্রিয়া। এন্ডোসিম্বায়ন্ট আছে আমাদের সাথে, আমরা উত্তর হিসেবে বলতে পারি কি আমাদের আছে? ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, এই দুইটা কি আমাদের? এই দুইটা হচ্ছে এন্ডোসিম্বায়ন্ট। এই দুইটা কি? এন্ডোসিম্বায়ন্ট। শক্তি উৎপাদনের সাথে জড়িত অঙ্গাণু কোনটা? শক্তি উৎপাদনের সাথে জড়িত অঙ্গাণু হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। শক্তি উৎপাদনের সাথে জড়িত অঙ্গাণু কোনটা? মাইটোকন্ড্রিয়া। এটাকে বডির কি বলা হয়? পাওয়ার হাউস বলা হয়। আর ক্লোরোপ্লাস্ট কিসের সাথে জড়িত? শক্তি রূপান্তরের সাথে জড়িত। রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি। নিউক্লিয়াস হচ্ছে কোষের কেন্দ্রিকা বা মস্তিষ্ক, কোষের কেন্দ্রিকা বা মস্তিষ্ক, কোষের কেন্দ্রিকা বা এটাকে বলি হচ্ছে আমরা কি? মস্তিষ্ক। কোষের কেন্দ্রিকা বা এটাকে কি বলি আমরা? মস্তিষ্ক বলি। তারপর দেখো আমরা দেখতে পাচ্ছি, তাহলে এতটুকু আমরা হচ্ছে কিন্তু বুঝে গেছি, আর এখানে লিখলাম না কথা, কারণ এগুলো অলরেডি লিখে আসছি। ওয়াল্টার ফ্লেমিং কোষ অঙ্গাণু এ প্রত্যক্ষ করেন। ওয়াল্টার ফ্লেমিং একটা কোষ অঙ্গাণু এ প্রত্যক্ষ করেন এবং হচ্ছে তার নাম দেয় ফিলা। আর ডাব্লিউ শিম্পার একটা কোষ অঙ্গাণু বি সর্বপ্রথম লক্ষ্য করেন এবং নামকরণ করে। শিম্পার বা শিম্পাঞ্জি, শিম্পার বা আমি মনে রাখতাম শিম্পাঞ্জি দিয়ে, তাই সে জড়িত হচ্ছে প্লাস্টিড তৈরির সাথে। সে জড়িত কিসের সাথে? প্লাস্টিড তৈরির সাথে। আর ফ্লেমিং জড়িত মাইটোকন্ড্রিয়া তৈরির সাথে। ফ্লেমিং জড়িত মাইটোকন্ড্রিয়া তৈরির সাথে। ফ্লেমিং জড়িত কিসের সাথে? মাইটোকন্ড্রিয়া তৈরির সাথে। তাই প্রথম অঙ্গাণুটা কি? প্রথম অঙ্গাণুটা তাহলে আমাদের মাইটোকন্ড্রিয়া। প্রথম অঙ্গাণুটা কি আমাদের? মাইটোকন্ড্রিয়া। দ্বিতীয় অঙ্গাণুটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্গাণু। দ্বিতীয় অঙ্গাণুটা কি আমাদের? দ্বিতীয় অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট, হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্গাণু। ওকে, হচ্ছে আমাদের এই নামকরণ কে করছে? আবিষ্কারগুলো একটু হালকা পাতলা মনে রাখতে পারলে ভালো। যেমন মাঝে মাঝে দেখ পোর্টার ও তার বন্ধুরা, পোর্টার ও তার বন্ধুরা আবিষ্কার করে কি? পোর্টার এবং তার বন্ধুরা আবিষ্কার করে কে? আবিষ্কার করে হচ্ছে ইআর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার বন্ধুরা আবিষ্কার করে ইআর, ইআর আবিষ্কার করে। এটা পরীক্ষার মধ্যে দেয়, ভালোই দেয়। পোর্টার ও তার বন্ধুরা কি আবিষ্কার করে। এখন এখানে বলছে এই অঙ্গাণু দুইটা হচ্ছে দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত, কথা সত্যি। এডিপি কে এটিপি তে রূপান্তর করে, কথা সত্যি। সকল জীবকোষের ভেতর থাকে, মিথ্যা। কারণ হচ্ছে প্লাস্টিড প্রাণী কোষে থাকে না, প্লাস্টিড হচ্ছে আমাদের প্রাণী কোষে থাকে না। এখন 2 নম্বর পয়েন্টটা তোমাদের অনেকের মনে হচ্ছে যে কষ্ট দিতে পারে, ভাইয়া 2 নম্বর পয়েন্টটা কোথা থেকে হইলো, বা 2 নম্বর পয়েন্টটা বলতে কি বুঝে? এডিপি টু এটিপি, এডিপি টু এটিপি, এটা মানে হচ্ছে আমাদের ফসফোরাইলেশন। এডিপি থেকে এটিপি তৈরি মানে ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন মানে এখানে ফসফেট গ্রুপ যুক্ত হয়। এই ফসফোরাইলেশন দুই টাইপের হয়, একটাকে বলি ফটোফসফোরাইলেশন, আর একটাকে বলি হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন, একটা হচ্ছে ফটোফসফোরাইলেশন আর একটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশনটা আমাদের কি খেয়াল করে দেখো, তাহলে এডিপি টু এটিপি এটাকে বলি ফসফোরাইলেশন। দুই টাইপের আছে, ফটোফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশনটা হয় কোথায়? আমাদের সূর্যের আলো ইউজ করে হচ্ছে প্লাস্টিড তথা ক্লোরোপ্লাস্টে হয়, ক্লোরোপ্লাস্টে হয়। আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটা জারণ বিজারণের মাধ্যমে হয়। এটা কোথায় হয়?
এটা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, মাইটোকন্ড্রিয়াতে কোথায় হয় এটা? মাইটোকন্ড্রিয়াতে হয়। তাহলে সকল জীবকোষে আমাদের থাকে না, প্লাস্টিড তো প্রাণী কোষে থাকে না। আর এডিপি থেকে এটিপি রূপান্তর এটা কিন্তু প্লাস্টিডেও হচ্ছে, মাইটোকন্ড্রিয়াতেও হচ্ছে। প্লাস্টিডে এডিপি থেকে এটিপি রূপান্তরকে বলি ফটোফসফোরাইলেশন, আর মাইটোকন্ড্রিয়াতে রূপান্তরকে বলি অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলি আমরা। তাহলে এটার উত্তর হবে 1 এবং 2, এটার উত্তর হবে 1 এবং 2 হবে এটার উত্তর। আচ্ছা, এবার দেখো এই যে ছবিটা, এই ছবিটা তোমাদের আঁকা শিখাইছি, মাইটোকন্ড্রিয়া আঁকা তোমাদেরকে আমি খুব সুন্দর মতো শিখাইছি। তো চিত্রের ক্লাসে এই যে দেখো আমরা মাইটোকন্ড্রিয়া শিখেছি। অনেকে বিরক্ত হতে পারে, ভাইয়া বারবার চিত্রের ক্লাসে কথা বলছেন কেন? মানে এই চিত্রের ক্লাসে সিকিউ এমসিকিউ মেজরিটি প্রশ্ন কভার হয়ে যায়। সেই ক্লাসটা যদি যারা করতো তাদের কাছে তো এখন সব মোয়া লাগবে, যারা করো নাই তাদের জন্য একটু কষ্ট হতে পারে। তো এই ক্লাসটা করে ফেললে ভালো, অন্তত না করতে পারলে সময় যদি না থাকে স্লাইডটা দেখে নিলেও ভালো। আর আমি বলে দিচ্ছি সবকিছু। এই যে দেখো এটা আমাদের একটা মাইটোকন্ড্রিয়ার ছবি ছিল আমাদের। এখন আমাদের এখানে বলছে চিহ্নিত অংশটা কি? দেখো মাইটোকন্ড্রিয়ার ভেতর আমাদের হচ্ছে এটা বাইরের ঝিল্লি, এটা হচ্ছে ভেতরের ঝিল্লি বা ক্রিস্টি। এর ভেতর হচ্ছে যে আমরা এরকম বুটুলি বুটুলি পাই অক্সিজম বা এটিপি সিনথেজ, মাঝে 70S রাইবোজোম এবং বৃত্তাকার ডিএনএ থাকে, তরলটাকে বলি ম্যাট্রিক্স, তরলটাকে বলি ম্যাট্রিক্স। তো এখানে যে মার্ক করছে এটা তো কোনো জায়গায় মার্ক করে নাই, ফাঁকা জায়গায়, সো তরলের দিকে মার্ক করছে, তো এটা হচ্ছে ম্যাট্রিক্স। এটা কি আমাদের? এটা হচ্ছে ম্যাট্রিক্স। এটা কি? এটা কি আমাদের? ম্যাট্রিক্স। তরলের দিকে মার্ক করছে, সো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। তরলের দিকে মার্ক করছে মানে কি? ম্যাট্রিক্স। ওকে, তরলের দিকে মার্ক করলে ম্যাট্রিক্স বোঝা যাচ্ছে। এখানে যদি আমি তোমার একটা প্রশ্ন করি, যেখানে যদি আমি হচ্ছে যে এই বি এর দিকে তোমাকে মার্ক করলাম, বি কি? উত্তর দাও তুমি আমাকে। এখানে এই যে গোল গোল বুটুলি গুলা এটার দিকে মার্ক করলাম, সি। সি কি? তুমি আমাকে উত্তর দাও, বি আর সি, তোমরা কমেন্টে আমাকে উত্তর জানাবা। এবার দেখো উদ্দীপকের অঙ্গাণুটা শক্তি উৎপাদন করে। লাইসোজোম তৈরির সাথে দূর দূরান্তে কোনো সম্পর্ক নাই। লাইসোজোম তৈরি করে কে? লাইসোজোম আমাদের হচ্ছে যে তৈরি করে ইআর, লাইসোজোম তৈরি করে ইআর আর গোলজি বডি প্যাকেট করে। লাইসোজোম তৈরি করে ইআর আর গোলজি বডি কি করে? গোলজি বডি প্যাকেটজাত করে, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে যে এরা বিভিন্ন কোএনজাইম ধারণ করবে, এটা তো মিথ্যা হওয়ার সুযোগই আর রইল না। কোএনজাইম ধারণ করবে যে, এটা মিথ্যা হওয়ার সুযোগ রইল? মিথ্যা হওয়ার কোনো সুযোগ রইল না। এরা প্রচুর কোএনজাইম ধারণ করে। এরা হচ্ছে বিভিন্ন কোএনজাইম ধারণ করে, এনজাইম ধারণ করে বডিতে ক্যালসিয়ামের ঘনত্ব ঠিক রাখে, এনজাইম ধারণ। এরা হচ্ছে ক্যালসিয়ামের ঘনত্ব ঠিক রাখে, ক্যালসিয়াম আয়নের ঘনত্ব ঠিক রাখে, ক্যালসিয়াম আয়নের ঘনত্ব ঠিক রাখে। এরা ক্যালসিয়াম আয়নের ঘনত্ব ঠিক রাখে, তাই শক্তি উৎপাদন করে, এনজাইম কোএনজাইম ধারণ করে, ক্যালসিয়াম আয়নের ঘনত্ব বডির ভেতর এরা হচ্ছে যে ঠিক রাখে। এবং এদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এরা অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে, পূর্ব নির্ধারিত মৃত্যু। অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে। এরা কি নিয়ন্ত্রণ করে? সেলের মধ্যে যে অ্যাপোপ্টোসিস আছে, পূর্ব নির্ধারিত মৃত্যু, অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে। এবং হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া কোষের মোট আয়তনের 20% জায়গা দখল করে। কিন্তু মাইটোকন্ড্রিয়া আমাদের হচ্ছে কোষের মোট আয়তনের 20% দখল করে। মোট আয়তনের 20% দখল করে। মোট আয়তনের কত পার্সেন্ট দখল করে? 20% হচ্ছে যে দখল করে, 20% দখল করে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কয় পার্সেন্ট দখল করে? 20% দখল করে। তো মাইটোকন্ড্রিয়া থেকে এই কয়টা কথাবার্তা আমরা সুন্দরভাবে ঠান্ডা মাথায় মনে রাখলাম। তাহলে এটা 1 এবং 3 উত্তর কি আমাদের? 1 এবং 3 উত্তর কি আমাদের? উত্তর হচ্ছে 1 এবং 3 হচ্ছে উত্তর। ওকে, আচ্ছা দেখো থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণু থাকে? থাইলাকয়েড থালার মতো অংশ, এটা থাকবে ক্লোরোপ্লাস্টে। এই যে ক্লোরোপ্লাস্টের ছবি আমরা শিখছিলাম, এই ক্লোরোপ্লাস্টের ভেতর, ক্লোরোপ্লাস্টের যে ছবি, স্লাইডে এতটুকু কেটে গেছে। ক্লোরোপ্লাস্টের যে ছবি আমরা শিখছিলাম, সেই ছবির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, স্লাইডে তো অনেক কিছু কেটে গেছে, স্লাইডটা তো ঠিক করতে পারছে। ক্লোরোপ্লাস্টের যে ছবি আমরা শিখছিলাম, ক্লোরোপ্লাস্টের ছবির মধ্যে থালার মতো যে অংশগুলো দেখে থাইলাকয়েড বলা হয়। থালার মতো যে অংশগুলো আমরা শিখছিলাম, থালার মতো অংশগুলোকে কি বলা হয়? থাইলাকয়েড। থালার মতো যে অংশ ছিল থাইলাকয়েড বলা হয়। থাইলাকয়েডের গুচ্ছকে কি বলি আমরা? গ্রানাম বলি। এবং এর ভেতর যে তরল আছে, তরলকে ম্যাট্রিক্স না বলি স্ট্রমা বলা হয়। তাহলে থাইলাকয়েডের গুচ্ছকে আমরা বলি গ্রানাম। থাইলাকয়েডের গুচ্ছকে আমরা দেখা যায় এরকম থাইলাকয়েড থাকে। থাইলাকয়েড, এটার নাম হচ্ছে থাইলাকয়েড। 10 থেকে 100টা থাইলাকয়েড একসাথে মিলে আমাদের এরকম গুচ্ছাকারে তৈরি করে। একে কি বলি আমরা? গ্রানাম বলি। একে কি বলি আমরা? গ্রানাম বলি। একে কি বলি? একে বলি হচ্ছে গ্রানাম। একে কি বলি আমরা? একে বলি হচ্ছে আমরা গ্রানাম বলি। কি বলি? গ্রানাম বলি। তো আমাদের থাইলাকয়েড থেকে গ্রানাম কয়টা মিলে হয়? 10 থেকে 100টা। ঠিক আছে, 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে কি হয়? গ্রানাম হয়। আর গ্রানাম কয়টা আছে আমাদের? 40 থেকে 60টা। গ্রানাম থাকে কয়টা? গ্রানাম থাকে 40 to 60টা আমাদের হচ্ছে গ্রানাম থাকে। ওকে, নেক্সট আমাদের যে কথা আছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে আমাদের কি? বর্ণহীন প্লাস্টিড। এর মধ্যে বর্ণ থাকে না। এ মূলত হচ্ছে সঞ্চয়ী ভূমিকা রাখে। তো এরা হচ্ছে আমাদের কি? ভূমিমস্তক কাণ্ডে অবস্থান করে, কথা সত্যি।
আলোতে সবুজ বর্ণ ধারণ করতে পারে। ইয়েস, আলো পাইলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে কনভার্ট হইতে পারে। ক্যারোটিন এবং জ্যান্থোফিল এই সমৃদ্ধ না, এর মধ্যে কোনো রঞ্জক থাকে না। ক্যারোটিন এবং জ্যান্থোফিল সমৃদ্ধ হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট যে আছে সে হচ্ছে ক্যারোটিন এবং জ্যান্থোফিল সমৃদ্ধ। ক্যারোটিন হচ্ছে আমাদের কমলা, আর জ্যান্থোফিলটা আমাদের কি হলুদ। জ্যান্থোফিলটা কি হলুদ, এই বর্ণগুলো থাকে। তো এই যে সঞ্চয় ভূমিকা আছে এর মধ্যে ও কি কি সঞ্চয় করতে পারে দেখা যায় আমাদের প্রোটিন সঞ্চয় করে, প্রোটিন সঞ্চয় করতে পারে। সে হচ্ছে যে আমাদের শর্করা সঞ্চয় করতে পারে, আর হচ্ছে সে চর্বি সঞ্চয় করতে পারে। সো যেটা সঞ্চয় করবে সেটা অনুযায়ী তার নাম হয়। এটা আমরা মনে রাখি একটা কথা দিয়ে যে আমি শর্করা খাই, আমি শর্করা খাই, আমি শর্করা খাই। আর আলী, মোহাম্মদ আলী দা বক্সার ছিল, দ্য গ্রেটেস্ট বক্সার হচ্ছে কি আলী কি খাবে, আলী স্বাভাবিক হচ্ছে প্রোটিন খায়। আলী স্বাভাবিক কি খায়, আলী স্বাভাবিক প্রোটিন খায়। আমি শর্করা খাই, আলী প্রোটিন খায়। আমি যে শর্করা খাই, আমি ক্ষেত্রে আমি দ্বারা আসে কি শর্করা, আমি দ্বারা কি আসে শর্করা। সো শর্করাটা বেসিক্যালি আমি দিয়ে আসবে যেটা, সেটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট দিয়ে কি আসে, আমি আসে। অ্যামাইলোপ্লাস্ট দিয়ে কি আসে, আমি বা শর্করা আসে। আর প্রোটিন দিয়ে কি আসে, প্রোটিন দিয়ে আসে অ্যালিউরোপ্লাস্ট। আলী দিয়ে আসে অ্যালিউরোপ্লাস্ট। আমি দিয়ে আসবে কি, এই যে আমাদের আমি দিয়ে আসে আমি শর্করা অ্যামাইলোপ্লাস্ট, আর আলী প্রোটিন খায়, প্রোটিন দিয়ে কি আসে অ্যালিউরোপ্লাস্ট। সো আমি শর্করা খাই, দ্যাট মিন্স আমি অ্যামাইলোপ্লাস্ট শর্করা সঞ্চয়ী। আলী প্রোটিন খায়, দ্যাট মিন্স অ্যালিউরোপ্লাস্ট প্রোটিন সঞ্চয়ী। আর চর্বি হচ্ছে ইলায়োপ্লাস্ট, চর্বি সঞ্চয়ী হচ্ছে ইলায়োপ্লাস্ট, চলিয়া যায়। তাহলে আমি শর্করা খাই, আলী প্রোটিন খায়, চলিয়া যায়, তাহলে চর্বি হচ্ছে ইলায়োপ্লাস্ট। এবার দেখো যে আমাদের এই ছবিটা পি মানেই বুঝতে পারতেছো, তুমি পি মানেই বুঝতে পারতেছো কি যে বলতেছে, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড বলতে পারো। এন মানেই বুঝতে পারতেছো এটা মাইটোকন্ড্রিয়া বলতেছে। এখন হচ্ছে যে তোমার উত্তর কি হবে, যে এম চিত্রকে বলা হয় কোনটা, এম যে চিত্র এম চিত্রকে বলা হয় হচ্ছে কোষের রান্নাঘর বলা হয়। কি বলা হয়, কোষের রান্নাঘর বলা হয়। এন চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য, এন চিত্র মাইটোকন্ড্রিয়া, এন চিত্র কি মাইটোকন্ড্রিয়া। তো এর বাইরের স্তরটা হচ্ছে রক্ষণাত্মক। ইয়েস, বাইরের স্তরটা রক্ষণাত্মক, ভেতরের স্তরটা কর্মধায়ক। বাইরেরটা রক্ষণাত্মক, ভেতরের স্তরটা কাজ করে। এই শুষ্ক ওজনের 90% প্রোটিন, শুষ্ক ওজনের কত পার্সেন্ট প্রোটিন বলছে, 90% প্রোটিন। এটা একটা হচ্ছে যে ভুয়া কথা, কোনো কিছুর 90% প্রোটিন হওয়া তো সম্ভব না। এত পার্সেন্ট প্রোটিন হয় নাকি, এর মধ্যে 90% প্রোটিন থাকে না, ভুয়া কথা। কত পার্সেন্ট প্রোটিন থাকে শুষ্ক ওজনে, শুষ্ক ওজনে 65% প্রোটিন, শুষ্ক ওজনে 65% প্রোটিন আমাদের। ওকে, এর মধ্যে 100 প্রকার এনজাইম ও কোএনজাইম আছে। ওকে, তাহলে এটা সত্যি কথা, এই দুইটা সত্যি কথা। 1 এবং 3 হচ্ছে সত্যি কথা, 1 এবং 3 হচ্ছে সত্যি কথা। ওকে, আসো তারপর আসা যাক হচ্ছে আমাদের চিত্রের এ চিহ্নিত অংশটার নাম কি। এই যে এ চিহ্নিত অংশটা আছে এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো আমরা গ্রানাম বলতে পারি, কারণ থাইলাকয়েডের গুচ্ছগুলো মিলে কি তৈরি হয়েছে, গ্রানাম তৈরি হয়েছে। আর স্ট্রমা কিন্তু ক্লোরোপ্লাস্টের তরল, স্ট্রমাটা কিন্তু ক্লোরোপ্লাস্টের তরল, ক্লোরোপ্লাস্টের ঝিল্লিবদ্ধ তরল, ক্লোরোপ্লাস্টের ঝিল্লিবদ্ধ ম্যাট্রিক্সকে আমরা কি বলি, স্ট্রমা। ক্লোরোপ্লাস্টের ঝিল্লিবদ্ধ ম্যাট্রিক্সকে আমরা কি বলি, মা বলি। ঠিক আছে, আচ্ছা আসো এবার দেখো যে বি এর কাজ। বি হচ্ছে আমাদের একটা ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের কাজ কি, শর্করা জাতীয় খাবার প্রস্তুত করা, ইয়েস। ফটোফসফোরাইলেশন করা, ইয়েস। ফটো রেসপিরেশন করা, ইয়েস। সো আমাদের হচ্ছে এখানে ফটো রিলেটেড 3টা কথা হয়। ফটো, তাহলে এখানে আমাদের ফটো সিনথেসিস হয়, ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণ, ফটো রেসপিরেশন মানে আলোক শোষণ, ফটো রেসপিরেশন মানে কি, আলোক শোষণ। তারপর হচ্ছে আমাদের নেক্সট কথা হচ্ছে ফটোফসফোরাইলেশন মানে সূর্যের আলো ব্যবহার করে, ফটোফসফোরাইলেশন দ্যাট মিন্স সূর্যের আলো ব্যবহার করে আমরা হচ্ছে এডিপি থেকে এটিপি তৈরি করি। তাহলে ফটো রিলেটেড 3টা কথা, তাহলে আমাদের হচ্ছে 3টা পয়েন্টই হচ্ছে যে এখানে সঠিক। তাহলে একটা পাইলাম এই প্রথম যে হচ্ছে ট্রিপল সঠিক, নাহলে তো সব খালি একটা সঠিক 2টা সঠিক আসে। ওকে, এবার আসো যে আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি কোষ বিভাজনের সময় মাকুতন্তু গঠনে সাহায্য করে। মাকুতন্তু গঠনে সাহায্য করে সেন্ট্রিওল। মাকুতন্তু গঠনে কে সাহায্য করে, সেন্ট্রিওল মাকুতন্তু গঠনে সাহায্য করে। তো আমরা সেন্ট্রিওলের যে ছবিটা তোমাদেরকে শিখাইছিলাম সেখানে এই যে দেখো যে আমাদের এই ছোট ছোট বক্স, এটার নাম সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলটা মূলত মাইক্রোটিবিউল। সেন্ট্রিওলটা কি, মাইক্রোটিবিউল দ্বারা গঠিত। এর স্পিন্ডল যন্ত্র তৈরি করতে সাহায্য করে, সিলিয়া ও ফ্লাজেলার মুভমেন্টে সাহায্য করে। ভেতরে যে তরল একে বলি সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার মিলে যে অঙ্গ তার নাম সেন্ট্রোসোম, সেন্ট্রিওল। আর সেন্ট্রোমিয়ার ওইটা ক্রোমোজোমের অংশ, তোমরা এই সেন্ট্রোমিয়ার নিয়ে আসো মাঝে মাঝে এই জায়গায়। তাহলে মাকুতন্তু গঠন করে, এটা হচ্ছে সেন্ট্রিওল আমরা দেখতে পাচ্ছি।
এরপর দেখো নিউক্লিয়াসের উপাদান কোনটা, নিউক্লিয়াসের উপাদান হচ্ছে ক্রোমোজোম, ইয়েস নিউক্লিয়াসের উপাদান ক্রোমোজোম। তারপর হচ্ছে লাইসোজোম না, রাইবোজোম না, সেন্ট্রোজোম না, সেন্ট্রোজোম না, সেন্ট্রোজোম না, তাহলে ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের উপাদান এবং নিউক্লিয়াসের খুব গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ক্রোমোসোম বা ক্রোমাটিন তন্তু নামে আমরা চিনি জিনিসটাকে। নিউক্লিয়াস উদ্ভিদ কোষের কেন্দ্রে থাকে, কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে, এমআরএনএ উৎপাদন করে। দেখো কোষ বিভাজন, নিউক্লিয়াসটা উদ্ভিদ কোষের কেন্দ্রে থাকতে পারবে না। কেন পারবে না? কারণ ধরো এটা একটা উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষের ভেতরে এই বড় একটা কোষ গহ্বর আছে, সেটা একটা বড় কোষ গহ্বর থাকে। উদ্ভিদ কোষে বড় একটা কি থাকে? কোষ গহ্বর থাকে। এটা একটা উদ্ভিদ কোষ এবং এই উদ্ভিদ কোষে বড় একটা কোষ গহ্বর থাকে এবং এই যে বড় কোষ গহ্বর আছে তার চারপাশে হচ্ছে আমাদের এরকম নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস। সো নিউক্লিয়াসটাকে একপাশে সরে যেতে হবে, মাঝে থাকা সম্ভব না। প্রাণী কোষে থাকতে পারে, কোষ বিভাজন নিয়ন্ত্রণ করতেই পারে, কারণ ও হচ্ছে যে কোষের কেন্দ্রিকা বা ব্রেন, মস্তিষ্ক সবকিছু ও নিয়ন্ত্রণ করবে না তো কে করবে? এমআরএনএ, কারণ এমআরএনএ নিউক্লিয়াসের ভিতর ডিএনএ থাকে, ডিএনএ থেকে এমআরএনএ উৎপাদন করার কোনো বিষয় না। তাহলে 2 এবং 3 হবে উত্তর। উত্তর হবে কি 2 এবং 3? উত্তর কি? উত্তর হবে 2, 3। এবার দেখো সর্বপ্রথম ক্রোমোজোম কে আবিষ্কার করে, ক্রোমোজোমটা কে আবিষ্কার করে এটা নিয়ে একটা হচ্ছে যে ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যে ক্রোমোজোম কে আবিষ্কার করে। ছোট ছোট আবিষ্কার পরীক্ষার মধ্যে দিয়ে দিতে পারে এবং ছোট ছোট আবিষ্কার পরীক্ষা ক্রোমোজোম কে আবিষ্কার করছে। তো এখানে বিজ্ঞানী স্টার্সবার্জার আমাদের হচ্ছে যে আবিষ্কার করে, আর হচ্ছে আমাদের ওয়াল্টার ফ্লেমিং হচ্ছে জিনিসটার নামকরণ করে। তো আমাদের আবিষ্কার করে স্টার্সবার্জার, নামকরণ করে কে? ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং নামকরণ, ওয়াল্টার ফ্লেমিং ক্রোমাটিন নাম দেয়, আর ওয়ালডিয়ার ক্রোমোজোম নামকরণ করে ক্রোমাটিন। আর হচ্ছে এই ওয়ালডিয়ার উনি হচ্ছে ক্রোমোজোম নাম দেয়। আবিষ্কার করে বললে আমরা হচ্ছে স্টার্সবার্জারের নামটাই দিব যে ও আবিষ্কার করছে বেটায়। তারপর দেখো যে আমাদের কোনটা পাইরিমিডিন বেস। আচ্ছা, পাইরিমিডিন বেস, পিউরিন, পাইরিমিডিন রিলেটেড আর ক্রোমোজোম রিলেটেড ছোট ছোট কিছু কথা আছে, এগুলো কিন্তু চিত্রের ক্লাসে পড়াই দিছি। তো চিত্রের ক্লাস আর এমসিকিউ ক্লাস, এই দুই ক্লাস করলে এমসিকিউ এর বাইরে যাওয়ার সম্ভাবনা খুব কম এবং খুব ভালো এমসিকিউ তে করার তুমি কথা, যদি আল্লাহ সাহায্য করে। তো দেখো পাইরিমিডিন বেস, পিউরিন আর পাইরিমিডিন আমরা জানি, পিউরিনে হচ্ছে অ্যাডিনিন আর গুয়ানিন, পাইরিমিডিনে থায়ামিন, সাইটোসিন আর ইউরাসিল, সাইটোসিন এবং ইউরাসিল। এটা কি আমাদের? এটা হচ্ছে পাইরিমিডিন। এটা কি আমাদের? পাইরিমিডিন। এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। গ্লাইকোক্যালিক্স আমাদের কি দিয়ে তৈরি হয়? গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন দিয়ে গ্লাইকোক্যালিক্স তৈরি হয় এবং গ্লাইকোক্যালিক্স হচ্ছে আমাদের সেল রিকগনাইজার বা কোষ চিহ্নিত কারক। সেল রিকগনাইজার যে আমরা কোষ চিনবো এর মাধ্যমে, সেল রিকগনাইজার বা এটাকে বলি কি? কোষ চিহ্নিত কারক। সেল রিকগনাইজার বা এটাকে কি বলি? কোষ চিহ্নিত কারক। সেল রিকগনাইজার বা এটাকে কি বলি আমরা? কোষ চিহ্নিত কারক। আচ্ছা, তারপর আসো যে আমরা দেখতে পাচ্ছি ডিএনএর যে ক্ষুদ্রতম অংশ রিকম্বিনেশনে অংশ নেয়, তাকে কি বলি আমরা? দেখো ডিএনএর বিভিন্ন অংশ বিভিন্ন কাজ করে। মিউটনটা মিউটেশনের একক, মিউটনটা হচ্ছে মিউটেশন, জিন মিউটেশনের একক। মিউটেশন মানে কি? স্থায়ী পরিবর্তন। ডিএনএ তে স্থায়ী পরিবর্তনকে মিউটেশন। রেপ্লিকন হচ্ছে যে আমাদের রেপ্লিকেশনের একক। ডিএনএ এর মধ্যে যে অংশ রেপ্লিকেশন হয় তাকে বলি রেপ্লিকন। রেকনটা হচ্ছে জিন রিকম্বিনেশনের একক, যে একটা জিনের একটা অংশ আরেকটা জায়গার সাথে রিকম্বিনেশন হয়, রিকম্বিনেশন একক। সিস্ট্রন জিন কার্যের একক, জিন কার্যের একক হচ্ছে আমাদের সিস্ট্রন। জিন কার্যের একক কি আমাদের? জিন কার্যের একক হচ্ছে সিস্ট্রন। তাহলে হচ্ছে এই কয়টা কথা, তাহলে উত্তর কি? রিকম্বিনেশনের একক কি আমাদের? রেকন। আর এই যে মিউটেশন হচ্ছে কি? আমরা জানি ডিএনএ তে স্থায়ী পরিবর্তন। মিউটেশন হচ্ছে ডিএনএ তে স্থায়ী পরিবর্তন। ডিএনএ তে স্থায়ী পরিবর্তন, ডিএনএ তে কি? স্থায়ী পরিবর্তন। ডিএনএ তে স্থায়ী পরিবর্তন, ডিএনএ তে স্থায়ী পরিবর্তনকে আমরা কি বলি? ডিএনএ তে স্থায়ী পরিবর্তনকে আমরা বলি মিউটন। ডিএনএ এর কাজ কি? ডিএনএ এর কাজ হচ্ছে জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ, পরিবহন, পরিবর্ধন, সব বৈশিষ্ট্য রিলেটেড সবকিছু ডিএনএ করে। তারপর হচ্ছে বংশগতির আণবিক ভিত্তি স্থাপন, জৈবিক সংকেত প্রেরণ। এগুলো ডিএনএ রিলেটেড কথাবার্তা আছে, ডিএনএ রিলেটেড ছবি, ডিএনএ এর বৈশিষ্ট্য, এগুলা কিন্তু আমরা হচ্ছে সব পড়ে আসছি, সব কিন্তু হচ্ছে আমরা পড়ে আসছি। ঠিক আছে, সব কিন্তু আমরা পড়ে আসছি। সো বংশগতির আণবিক ভিত্তি স্থাপন করা, জৈবিক সংকেত প্রেরণ, প্রতিটাই হচ্ছে যে আমাদের ডিএনএ এর বৈশিষ্ট্য। সো আমরা কিন্তু এখানে খুব বিস্তারিত ভাবে এরপর নিউক্লিয়াস পড়ছি, ক্রোমোজোম পড়ছি, এই যে ক্রোমোজোমের মধ্যে VLJI এগুলা পড়ছি, পিউরিন পাইরিমিডিন রিলেটেড কথাবার্তা, 2 রিং থাকলে কি হবে, ডিএনএ রিলেটেড বিস্তারিত কথাবার্তা কিন্তু আমরা পড়ে আসছি। সো এখানে কিন্তু আমরা যা পড়ছি, আবারও বলতেছি যে এমসিকিউ ক্লাস থেকে 100% কমন নাও আসতে পারে, কিন্তু চিত্র প্লাস এমসিকিউ ক্লাস, চিত্রের ক্লাস তারপর এমসিকিউ ক্লাস
করলে এর বাইরে এমসিকিউ যাওয়ার সুযোগ খুব কম, যদি আল্লাহ আমাদের সাহায্য করেন, ঠিক আছে। সো এই দুইটা ক্লাস, চিত্র ক্লাস করলে সিকিউ কনফার্ম, এমসিকিউ কনফার্ম আমাদের জন্য। সো লাস্ট দিন কি পড়বা বুঝতেছো না, চিত্র ক্লাস আর এমসিকিউ ক্লাস করে যাও এবং চিত্রের ক্লাসের টপিকগুলোর সিকিউ পড়ে যাও, এইচএসসি দেখবা বোটানি পরীক্ষা খুব ভালো হচ্ছে তোমার। আচ্ছা ঠিক আছে, সো এটা গেল আমাদের এতটুকু অংশ। এবার আসো যে হচ্ছে যে আমরা এই ছবিটা কথা কিন্তু আমি হচ্ছে যে এই ছবিটার বিষয়ে নিয়ে কথা হয়েছে আমাদের। খেয়াল করো যে এই যে আমাদের হচ্ছে গোল দিয়ে, এই যে আমাদের এতটুকু গোল দিয়ে আমাদের হচ্ছে এই যে এদিকে আগাইলো এদিকে আগাইলো এদিকে আগাইলো, এইটা হচ্ছে আমাদের কি, এটা 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম 5 প্রাইম। এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার, রাইবোজ হইতে পারে, ডিঅক্সি রাইবোজ হইতে পারে। এখন খেয়াল করবা এই 2 নম্বর কার্বনে কি ওএইচ আছে কিনা, 2 নম্বর কার্বনে ওএইচ নাই, দ্যাট মিন্স এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে হচ্ছে এটা কি ডিঅক্সি রাইবোজ সুগার, এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে এটা ডিঅক্সি রাইবোজ সুগার, 2 নম্বর কার্বনে ওএইচ নাই। এখানে আমাদের খেয়াল করে দেখো অ্যাডিনিন আছে, অ্যাডিনিন এই দিয়ে বুঝে অ্যাডিনিন। আর এই যে আমাদের H2O3 POCH2 এটা ফসফেট গ্রুপ, এটা কি ফসফেট গ্রুপ। তার মানে সবকিছু আছে, 3টাই আছে। তাহলে এটা কি একটা নিউক্লিওটাইড, এটা কি একটা নিউক্লিওটাইড। এখানে আমার অ্যাডিনিন আছে, এখানে আমাদের ফসফেট গ্রুপ আছে, আর এখানে শুধু এইচ আছে, এই যদি আমরা বুঝতেছি ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে এই যে ডিঅক্সি এই দুইটা থাকবে, এই দুইটা আগেই বাদ, কারণ এর মধ্যে ডিঅক্সি কথা নাই। এখন এটা আমাদের কি, এটা কি আমাদের অ্যাডিনোসিন মনোফসফেট নাকি অ্যাডিনোসিন ডাইফসফেট। এখানে দেখাই যাচ্ছে আমাদের হচ্ছে ফসফেট কয়টা আছে, আমাদের একটা H3PO4 থাকে, H3PO4। তাহলে এই যে আমাদের H2PO4 পাচ্ছি আমরা এই জায়গায়, H3PO4 বা H2PO4 HPO4 যা থাকতে পারে, সেখানে একটা ফসফেট দেখা যাচ্ছে। কয়টা ফসফেট, একটা ফসফেট, কারণ কি H2O3PO বলছে, তার মানে H2PO4 মাইনাস, এইটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়। তো H2PO4 মাইনাস, সো এটা একটা ফসফেট গ্রুপ, একটা ফসফেট গ্রুপ আছে বলে এটা কি মনোফসফেট হবে। 2টা ফসফেট গ্রুপ থাকলে কি হইতো ডাইফসফেট, 3টা ফসফেট গ্রুপ থাকলে হইতো ট্রাইফসফেট। তাহলে এটা ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট, বুঝছো কিনা, যেটা একটা পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারের এখানে ডিঅক্সি রাইবোজ নাকি রাইবোজ, এ হাতে এইচ আছে, তার মানে ডিঅক্সি রাইবোজ, অ্যাডিনিন আছে, এখানে ফসফেট গ্রুপ আছে। এরপর দেখো যে সেম প্রশ্ন, উদ্দীপকের যৌগটি দ্বারা সৃষ্ট জৈব অ্যাসিডটা কি। তাহলে আমরা ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট দেখতে পাচ্ছি, মনোফসফেট থেকে ডাইফসফেট ট্রাইফসফেট তৈরি হইতে আর কতক্ষণ লাগবে। সো এটা থেকে আলটিমেটলি আমাদের ডিএনএ তৈরি হবে, তাই না, ডিঅক্সি যেহেতু আলটিমেটলি ডিএনএ তৈরি হবে। সো ডিএনএ ডাবল হেলিক্স যুক্ত, জেনেটিক কোড বহন করবে, মাস্টার মলিকিউল নামে খ্যাত। হ্যাঁ, ডিএনএ কি আমরা মাস্টার মলিকিউল বলি। তাহলে এই 3টা হচ্ছে আমাদের সত্য কথা। তারপর দেখো যে আমাদের এই চিত্র রিলেটেড কথা আমি তোমাকে বলছিলাম যে এই চিত্র রিলেটেড একটা প্রশ্ন কোনো না কোনো বোর্ডে আসবে, এবং এখানে আমি তোমাকে একটা চোরা বুদ্ধি শিখাই দিছিলাম, আবার চোরা বুদ্ধিটা একটু দেখাই। সেটা হচ্ছে যে আমাদের এই যে চিত্রগুলো আছে, এই চিত্রগুলো মনে রাখাটা একটু কঠিন। যে আমাদের নাইট্রোজেনাস বেস পিউরিন পাইরিমিডিন অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন ইউরাসিল, তাহলে পিউরিন হচ্ছে অ্যাডিনিন গুয়ানিন, পাইরিমিডিন হচ্ছে সাইটোসিন থায়ামিন ইউরাসিল। এখন তুমি দেখবা যে তুমি খেয়াল করবা যে তোমাকে যদি পিউরিন বা পাইরিমিডিন চায়, রিং কয়টা দেওয়া আছে, যদি 2টা রিং থাকে তাইলে আমাদের এটা হবে পিউরিন, যদি 1 রিং থাকে তাহলে পাইরিমিডিন। তো আগে দেখো কয় রিং আছে, ছবি দেখো কয় রিং আছে, 1 রিং আছে, তার মানে এটা 2 রিং আছে, তার মানে এটা পিউরিন মানে অ্যাডিনিন আর গুয়ানিন। এখন সাইটোসিনও বাদ থায়ামিনও বাদ, যদি এমন হইতো সাইটোসিন থায়ামিন ইউরাসিল তাহলে তো অ্যাডিনিন চোখ বন্ধ করে দিয়ে দিতাম, এখন হয় অ্যাডিনিন নাইলে গুয়ানিন। তাহলে 2 রিং, খেয়াল করবে NH2 আছে না ও আছে, যদি NH2 থাকে অ্যাডিনিন, ও থাকলে গুয়ানিন, NH2 থাকলে অ্যাডিনিন, ও থাকলে গুয়ানিন। আর 1 রিং, NH2 থাকলে সাইটোসিন, ও থাকলে ইউরাসিল, ও আর CH3 থাকলে থায়ামিন। তাহলে NH2 থাকলে আমাদের কি আছে, এই যে NH2 আছে, NH2 থাকলে আমাদের কি থাকে, NH2 থাকলে আমাদের হবে হচ্ছে অ্যাডেনিন, NH2 থাকলে এটা কি হবে, NH2 থাকলে হবে অ্যাডেনিন হবে। আর এটার সাথে যদি এরকম ও থাকতো আমাদের, ও থাকলে কি হয়ে যেত, গুয়ানিন হয়ে যেত। 1 রিং NH2 থাকলে সাইটোসিন, 1 রিং ও থাকলে কি হবে ইউরাসিল, 1 রিং ও আর CH3 থাকলে কি হবে থায়ামিন। ওকে, আসো তারপর হচ্ছে যে আমরা তাহলে দেখি এখানে কি আছে। এখানে আমাদের হচ্ছে 2 রিং আছে, NH2 আছে, দ্যাট মিন্স হচ্ছে যে আমরা বলতেছি এটা তো অ্যাডেনিনই হবে আমাদের। এখন বলছে উপরোক্ত উপাদানের বৈশিষ্ট্য, অ্যাডেনিন অবশ্যই ডিএনএ গঠনের একটা উপাদান, ডিএনএ তো আছে আরএনএ তো আছে, এটি অন্য একটি ক্ষারকের সাথে 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। ইয়েস, অ্যাডেনিনের সাথে যুক্ত হয় কে, থায়ামিন, 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা। তারপর হচ্ছে আমাদের এটি সুগারের 1 নম্বর কার্বনের সাথে যুক্ত থাকে। হ্যাঁ, আমাদের সব সময় নাইট্রোজেনাস বেস সুগারের 1 নম্বর কার্বনে যুক্ত হবে। এই যে লিখে দিছিলাম, কি লিখছিলাম এই জায়গায়, কই লিখছিলাম, এই যে আমাদের এখানে কোথায় জানি লিখেছি, আচ্ছা এই জায়গায়,
এই জায়গায় লিখছিলাম যে আমাদের যখন রাসায়নিক বন্ধনটা শিখাচ্ছি, সুগারের 1 প্রাইম কার্বনের সাথে অলওয়েজ নাইট্রোজেন বেস যুক্ত হবে, সুগারের 5 এবং 3 প্রাইমের সাথে অলওয়েজ ফসফেট গ্রুপ যুক্ত হবে। নরমালি যখন একটি মনোনিউক্লিওটাইড হয় তখন 5 প্রাইমের সাথে যুক্ত হয়, ডাইনিউক্লিওটাইড হইলে আমাদের যুক্ত হয় 3 প্রাইমের সাথে। এই পিডিএফটা কই পাবা করে চিল্লাইতে পারো অনেকে, ড্রাইভ লিংকে গেলেই তুমি বোটানি ফোল্ডারে এইটা চিত্রের পিডিএফটা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমরা এইটাও বুঝে গেলাম, তাহলে আমাদের 1 2 3 তিনটাই সঠিক, মাশাআল্লাহ। তারপর আসো দেখো আমরা হচ্ছে নেক্সট যে কথাটায় যাব, সেটা হচ্ছে যে আমাদের চিত্র সি এর এ উপাদানটা হচ্ছে আমাদের কি। আচ্ছা, এখানে একটা সি চিত্র দেওয়া আছে, সি চিত্রের মধ্যে আমাদের এখানে দেখানো হয়েছে যে নাইট্রোজেনাস বেস আছে এখানে একটা, এখানে এ বলছে, এ হচ্ছে আমাদের পেন্টোজ সুগার, এই 2 নাম্বার কার্বনে হাইড্রোজেন আছে, দ্যাট মিন্স ও নাই, দ্যাট মিন্স এটা ডিঅক্সিরাইবোজ। এই উপাদানটা একটা ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ। এ হচ্ছে তাহলে কি আমাদের ডিঅক্সিরাইবোজ, রাইবোজ। ঠিক আছে, এখানে আমাদের হচ্ছে যে 1 প্রাইম 2 প্রাইম 1 প্রাইম, এটা হচ্ছে আমাদের 1 প্রাইম কার্বন 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম, আর এই যে এই কার্বনটা হচ্ছে 5 প্রাইম কার্বন CH2OH। ঠিক আছে, এখন এই যে আমাদের পেন্টোজ সুগার আছে, এটার নাম ডিঅক্সিরাইবোজ। এটা পানি বিশ্লেষিত হয় না, আমি তো জানি না পানি বিশ্লেষিত হয় কি হয় না। আরএনএ এর গাঠনিক একক, এটা বুঝতেই মানে ক্রস, কারণ সে আরএনএ এর গাঠনিক একক না, সে হচ্ছে ডিএনএ এর গাঠনিক একক। এর বিজারণ ক্ষমতা সম্পন্ন, এটা কিটোপেন্টোজ। আচ্ছা দেখো, ডিঅক্সিরাইবোজ, রাইবোজ মানে 5 কার্বন বিশিষ্ট, কয় কার্বন? 5 কার্বন বিশিষ্ট। সো 5 কার্বন বিশিষ্ট যারা, তাদেরকে বলি আমরা পেন্টোজ। 5 কার্বন বিশিষ্ট কি বলি? কি? পেন্টোজ। সো পেন্টোজ সুগারের নাম হচ্ছে আমাদের রাইবোজ। তারপর আসে হচ্ছে আমাদের ডিঅক্সিরাইবোজ, তারপর আসে রাইবুলোজ, তারপর আসে আমাদের হচ্ছে জাইলোজ, এদিক থেকে আসে জাইলুলোজ, তারপর আসে এখান থেকে আমাদের অ্যারাবিনোজ। এরা সবাই হচ্ছে আমাদের পেন্টোজ, কিন্তু এই গ্রুপটা হচ্ছে আমাদের পেন্টোজের মধ্যে অ্যালডোজ। এরা হচ্ছে কি? অ্যালডোজ। আর এরা হচ্ছে কি আমাদের কিটোজ। এরা হচ্ছে কিটোজ। একটা হচ্ছে অ্যালডোজ আর একটা কি? কিটোজ। ওকে, একটা হচ্ছে অ্যালডোজ আর একটা কিটোজ। তাইলে এরা আমাদের হচ্ছে কিটোপেন্টোজ। এই কথাটা কি আর যায় না, এরা কিটোপেন্টোজ না। বিজারণ ক্ষমতা সম্পন্ন, অবশ্যই এরা বিজারণ ক্ষমতা আছে। যত মনো এবং ডাইস্যাকারাইড আছে সবাই বিজারণ ক্ষমতা আছে এক্সেপ্ট সুক্রোজ আর ট্রিহালোজ। তাহলে আমাদের হচ্ছে এই জিনিসগুলো আসলে তৃতীয় অধ্যায়ের পড়া, কোষ রসায়নের পড়া। সো এটা জানো যে এরা পেন্টোজ যারা আছে সবার বিজারণ ক্ষমতা আছে। সব পেন্টোজ এর বিজারণ ক্ষমতা আছে, গ্লুকোজ বলো ফ্রুক্টোজ বলো, এদের বিজারণ ক্ষমতা আছে, বিজারণ ক্ষমতা সম্পূর্ণ, এরা বিজারণ ক্ষমতা সম্পূর্ণ। ঠিক আছে, তাহলে বিজারণ ক্ষমতা সম্পূর্ণ এই কথাটা সঠিক। পানিতে বিশ্লেষিত হয় না সি এর এ উপাদানটা, তাহলে এটাই যেহেতু সঠিক, তাহলে এটাই উত্তর আমাদের বিজারণ ক্ষমতা সম্পূর্ণ। আর হচ্ছে তাহলে এটাও পানিতেও হয় না, তাহলে বুঝলাম যে এটা হয়তো মিথ্যাই হবে, পানিতে আমাদের বিশ্লেষিত হয় না। তাহলে এটা একটু জটিল একটা জিনিস, আশা করি বুঝে গেছো যে একটু মানে আমাদের কোষ রসায়ন চ্যাপ্টারের সাথে মিলাই দিছে, তো এই জন্য একটু কঠিন লাগতেছে এই জায়গাটা। আচ্ছা, উদ্দীপকের নাইট্রোজেন বেস হতে পারে কি? উদ্দীপকের নাইট্রোজেন বেস কোনটা হইতে পারে? আমাদের নাইট্রোজেন বেস হিসাবে কোনটা হইতে পারে? নাইট্রোজেন বেস হিসাবে আমাদের কি হইতে পারে? এটা যেহেতু একটা ডিঅক্সিরাইবোজ, অ্যাডিনিন হইতে পারে, গুয়ানিন হইতে পারে, সাইটোসিন হইতে পারে, ইউরাসিল থায়ামিন হইতে পারে, ইউরাসিল হইতে পারে না। ইউরাসিল ছাড়া বাকি সব কিছুতে এটা নাইট্রোজেনাস বেস হইতে পারে, অ্যাজ ইট ইজ ডিঅক্সিরাইবোজ। ঠিক আছে, রাইবোজ, এটা সবগুলাই হচ্ছে নাইট্রোজেনাস বেস হিসাবে বসতে পারে। তারপর হচ্ছে যে আমাদের কোনটি নাইট্রোজেনাস বেস শুধু রাইবোজোমের সাথে যুক্ত হয়? শুধু রাইবোজোমের সাথে যুক্ত হয় হচ্ছে ইউরাসিল শুধু রাইবোজোমের সাথে যুক্ত হয়, ডিএনএ এর সাথে যুক্ত হয় না। টিআরএনএ তে কয়টা নাইট্রোজেনাস বেস নিয়ে অ্যান্টিকোডন গঠিত? কোডনের যতটা অ্যান্টিকোডনও ততটা। তো আমরা পড়ে আসছি যে কোডন থাকে কোথায়? কোডন থাকে এমআরএনএ তে। কোডন থাকে কোথায়? এমআরএনএ তে। কোডন থাকে এমআরএনএ তে। অ্যান্টিকোডন থাকে কোথায়? অ্যান্টিকোডন থাকে টিআরএনএ তে। অ্যান্টিকোডন থাকে হচ্ছে আমাদের টিআরএনএ তে। কোডন থাকে এমআরএনএ তে, অ্যান্টিকোডন কোথায় থাকে? টিআরএনএ তে থাকে। তাই টিআরএনএ কয়টা নাইট্রোজেনাস বেস নিয়ে এর অ্যান্টিকোডন গঠিত? তিনটা। ওকে, তিনটা নিয়ে গঠিত। কোন নাইট্রোজেন বেস শুধু রাইবোজের সাথে যুক্ত? বলো, 44 এর উত্তর তোমরা দিবা, আমি আর 44 এর উত্তর দিলাম না। 44 উত্তর তোমার জন্য ছেড়ে দিলাম, কারণ এটা রিপিট কোশ্চেন। 44 তুমি উত্তর দিবা, ঠিক আছে? 44 এর অ্যান্সার কে দিবে? ইউ অ্যান্সার দাও, লিখে দিলাম। এরপর আসো যে আমাদের
এপি চিহ্নিত অংশটা, বললাম না এই ছবি দেখা জিন্দিগিতে তুমি কিছু বুঝতে পারবা না যে কি এর ছবি দিছে, এটা যেটুক বুঝে যাইতেছে এটা একটা টিআরএনএ এর ক্লোবাল লিফ মডেল। তো টিআরএনএ এর ক্লোবাল লিফ মডেল কিন্তু তোমাদেরকে আঁকে আসছি, টিআরএনএ এর ক্লোবাল লিফ মডেল তোমাদেরকে আঁকে আসছি, টিআরএনএ এর ক্লোবাল লিফ মডেল। আবারও বলতেছি চিত্রের ক্লাস টিআরএনএ এর ক্লোবাল লিফ মডেল। এই যে দেখো টিআরএনএ গ্লোবাল লিফ মডেল তোমাদের আঁকাইছি, আঁকায় বলছিলাম যে টিআরএনএ গ্লোবাল লিফ মডেল একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে 3 প্রাইম থেকে শুরু 5 প্রাইম এসে শেষ। এখানে 3 প্রাইম প্রান্তে সিসিএ অ্যামিনো অ্যাসিড সংযুক্তের স্থান, এর অপোজিটে অ্যান্টিকোডন থাকে যেটা কোডনের সাথে যুক্ত। এই ফার্স্টটাকে বলি অ্যান্টিকোডন ফার্স্ট, ডান পাশের ফার্স্টটাকে বলি ডি ফার্স্ট, বাম পাশের থেকে টি ফার্স্ট, এটা অতিরিক্ত বাহু আমাদের আছে। এখন দেখো এখানে কি চাইছে, তাহলে এটা তো ডি, তাহলে এই ফার্স্টটা চাইছে, এটা কি টি ফার্স্ট, তাহলে হচ্ছে টি ফার্স্ট, এটা কি পি বলতে টি ফার্স্ট বুঝাচ্ছে। আচ্ছা, চিত্রের উপাদানটার বৈশিষ্ট্য টিআরএনএ, এটা কি আমাদের টিআরএনএ, এটা কি একটা টিআরএনএ, এটা কি টিআরএনএ, তাহলে ডিএনএ হতে আমাদের এটা টিআরএনএ চিত্রের উপাদানটার বৈশিষ্ট্য। সো চিত্রের উপাদান বলতে বেসিক্যালি আরএনএ বুঝাইছে, কি বুঝাইছে, আরএনএ বুঝাইছে, টিআরএনএ স্পেসিফিক না, আরএনএ বুঝাইছে। প্রকারভেদ তো টিআরএনএ, বাট জিনিসটা আসলে তো একটা আরএনএ, আরএনএ এর কোনো প্রকারভেদ নাই, অবশ্যই আছে, আরএনএ 5 প্রকার। ডিএনএ হতে প্রোটিন সংশ্লেষণের কোড বহন করে, ইয়াস ডিএনএ তে প্রোটিন সংশ্লেষণের কোড নিয়ে আসে এমআরএনএ। এইটা দেখতে হচ্ছে কিসের মতো, এইটা দেখতে বা এটা, আচ্ছা এটার উত্তরটা আমরা টিআরএনএ ধরেই দিই, এটার উত্তরটা আমরা টিআরএনএ ধরেই দিই, টিআরএনএ ধরেই দিই। আচ্ছা, টিআরএনএ এর কোনো প্রকারভেদ আছে না, টিআরএনএ এর কোনো প্রকারভেদ নেই, আরএনএ এর প্রকারভেদ আছে, টিআরএনএ এর প্রকারভেদ নেই। ডিএনএ তে প্রোটিন সংশ্লেষণের কোড বহন করে, নো, ডিএনএ থেকে প্রোটিন সংশ্লেষণের কোড বহন করে এমআরএনএ, টিআরএনএ করে না। দেখতে লবঙ্গ পাতার মতো। সো আমি প্রথমে একে জেনারেলাইজ আরএনএ হিসেবে চিন্তা করছি, বাট জেনারেলাইজ আরএনএ হিসেবে চিন্তা করলে আমাদের হচ্ছে লবঙ্গ পাতার ন্যায় এই কথাটা বলতো না, লবঙ্গ পাতার ন্যায় বলছে কারণ এটা টিআরএনএ দেখে। এই যে দেখো টিআরএনএ নিচে লিখে দিছিলাম লবঙ্গ পাতার মতো দেখতে, লবঙ্গ পাতার মতো দেখতে, তাহলে দেখতে কিসের মতো, লবঙ্গ পাতার ন্যায় দেখতে, এটা সঠিক। তাহলে 1 এবং 3 সঠিক উত্তর, সঠিক উত্তর কি 1 এবং 3। এরপর দেখো আমাদের নেক্সট কথা হচ্ছে পি তে হাইড্রোজেন বন্ডের সংখ্যা কত, পি, তাহলে এই যে আমাদের এটা চিত্র পি, পি তে হাইড্রোজেন বন্ডের সংখ্যা কত জানতে চাইছে। সি এর সাথে বসবে জি, এর সাথে বসবে টি, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল, বলছিলাম দুনিয়া উল্টায় যাইতে পারে কিন্তু এই কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল উল্টাবে না। অ্যাডিনিনের সাথে থায়ামিন 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা, থাইড্রোজেনের সাথে গুয়ানিন 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল বা সম্পূরক বেস পেয়ারিং নীতি। দেখো তাহলে সাইটোসিন গুয়ানিন, থায়ামিন অ্যাডিনিন, গুয়ানিন সাইটোসিন, থায়ামিন অ্যাডিনিন, গুয়ানিন সাইটোসিন, তাহলে এখানে আমাদের 3টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে 3টা, তাহলে কত 5 10 13, তাহলে কয়টা আছে আমাদের এখানে 13টা আছে, 13টা আছে, কয়টা আছে 13টা আছে। ওকে, ভেরি গুড। এরপর হচ্ছে উপরের উদ্দীপক হতে সৃষ্ট এমআরএনএ এর ক্ষারক বিন্যাস, এমআরএনএ এর ক্ষারক বিন্যাস জানতে চাইছি। এমআরএনএ এর ক্ষারক বিন্যাসের ক্ষেত্রে এই জিনিসটা পড়াই দিছিলাম, সুন্দর মাত্র বলছিলাম যে এই জিনিসটা দিবে, এই যে দেখো, এই যে কোথায় কোনটা জানি দিবে বলছি তোমাকে, এখানে আমাদের হচ্ছে ইউজি ইউএসি। আচ্ছা দেখো দিবে বলছি বারবার, এই যে এটা হচ্ছে যে আমাদের ডিএনএ থেকে এমআরএনএ তৈরি, এটাকে বলি ট্রান্সক্রিপশন। এবং ট্রান্সক্রিপশনে আমাদের হচ্ছে যে ইনফরমেশন থাকে 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ডে ইনফরমেশন থাকে। কোথায় 5 প্রাইম টু 3 প্রাইম ইনফরমেশন থাকে, মাথায় ঢুকাইতে হবে, 5 প্রাইম টু 3 প্রাইম ইনফরমেশন থাকে। এটা কোডিং স্ট্র্যান্ড, সেন্স স্ট্র্যান্ড, কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, বাট এটাকে আমি ট্রান্সক্রাইব করবো না, ট্রান্সক্রাইব করবো কাকে, পাশেরটাকে ট্রান্সক্রাইব করবো যেটার মধ্যে কোনো ইনফরমেশন থাকে না, দ্যাট মিনস 3 প্রাইম টু 5 প্রাইমকে ট্রান্সক্রাইব করতে হবে। তাহলে হচ্ছে যে দেখো তুমি যখন এমআরএনএ এর ক্ষারক বিন্যাস লিখবা তখন তুমি এই 5 প্রাইম টু 3 প্রাইম এটাকে টাচ করবা না, কারণ ও হচ্ছে কোডিং স্ট্র্যান্ড। ও কি কোডিং স্ট্র্যান্ড, ওর মধ্যে ইনফরমেশন আছে। এইটা 3 প্রাইম টু 5 প্রাইম এটা নন কোডিং, এটা কি নন কোডিং, এটাই নন কোডিং, এটাই টেমপ্লেট, এটাকেই টেমপ্লেট হিসেবে ধরতে হবে। সেটাকে টেমপ্লেট হিসেবে ধরো, যদি সি টেমপ্লেট হিসেবে এটাকে ধরো, তাহলে তুমি টেমপ্লেট হিসেবে ধরলে এটাকে, এখানে আছে সি আছে, এ আছে, জি আছে, এ আছে, জি আছে, সি আছে, এ আছে, জি আছে, এ আছে, জি আছে। সো এটা আমাদের টেমপ্লেট স্ট্যান্ড। এইটার ঠিক অপোজিটে আমাদের হচ্ছে যে এমআরএনএ তৈরি হবে। এমআরএনএ তৈরি হলে তাহলে সি এর জায়গায় বসবে জি, এর জায়গায় থায়ামিন বসার কথা বসবে ইউ, জি এর জায়গায় বসবে সি, এর জায়গায় বসবে থায়ামিনের জায়গায় ইউ, জি এর জায়গায় বসবে সি, তাহলে জি ইউসি ইউসি, জে ইউসি ইউসি, জে ইউসি ইউসি, তাহলে এইটা হবে আমাদের ক্ষারক বিন্যাসের বিষয়টা, বুঝতে পারছো? তো আমাকে হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম এটা হচ্ছে আমাদের কোডিং স্ট্র্যান্ড, 3 প্রাইম টু 5 প্রাইম নন কোডিং স্ট্র্যান্ড, অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, টেমপ্লেট বা ছাঁচ স্ট্র্যান্ড, এটাকেই আমরা টেমপ্লেট হিসেবে ব্যবহার করে আমাদের এমআরএনএ তৈরি করব। সো এটা মনে রাখতে ফেলবা, 5 প্রাইম টু 3 হচ্ছে কোডিং আর অপোজিট হচ্ছে নন কোডিং, তো নন কোডিংটাকেই আমরা ট্রান্সক্রাইব করব। আচ্ছা, ডিএনএ প্রতিলেপনের সময় হাইড্রোজেন বন্ধন ভাঙে কোন এনজাইম? হাইড্রোজেন বন্ধন ভাঙে হচ্ছে হেলিকেজ। হেলিকেজ কি করে আমাদের
আমাদের? হেলিকেজ হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন ভাঙে। প্রাইমেজ কি করে আমাদের? প্রাইমেজ হচ্ছে আরএনএ প্রাইমার তৈরি করে, আরএনএ প্রাইমার তৈরি করে, আরএনএ প্রাইমার তৈরি করে, আরএনএ তৈরি করে এবং হচ্ছে যা ছাড়া আমাদের রেপ্লিকেশন হয় না। ডিএনএ পলিমারেজ হচ্ছে আমাদের 3, ডিএনএ পলিমারেজ 3 এরা হচ্ছে নতুন স্ট্র্যান্ড ট্রান্সক্রাইব করে। এরা কি করে? আমাদের নতুন স্ট্র্যান্ড ট্রান্সক্রাইব করে, নতুন স্ট্র্যান্ড ট্রান্সক্রাইব করে, নতুন স্ট্র্যান্ড কি করে? ট্রান্সক্রাইব করে, নতুন স্ট্র্যান্ড তৈরি করে, ট্রান্সক্রাইব করে, নতুন স্ট্র্যান্ড ট্রান্সক্রাইব করে, নতুন স্ট্র্যান্ড ট্রান্সক্রাইব করে। নতুন স্ট্র্যান্ড সবসময় কত হয়? 5 প্রাইম টু 3 প্রাইম মুখী হয় নতুন স্ট্র্যান্ডটা। লাইগেজটা হচ্ছে আমাদের কি করে? ওকাজাকি খন্ড, দেখা যায় ল্যাগিং স্ট্র্যান্ডের মধ্যে ছোট ছোট খন্ড তৈরি হয়, ওকাজাকি খন্ড যুক্ত করে, ওকাজাকি খন্ড যুক্ত করে, ওকাজাকি খন্ড যুক্ত করে। আরেকটা এনজাইম আছে হচ্ছে আমাদের এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এরা হচ্ছে আলাদা হয় স্ট্র্যান্ড দুইটাকে আর জোড়া লাগতে দেয় না, আলাদা হওয়া স্ট্র্যান্ডকে আর জোড়া লাগতে দেয় না, আলাদা হয় 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 স্ট্র্যান্ডকে আর জোড়া লাগতে দেয় না। যে আলাদা হইছো বাবা হইছো, তোমাকে আর জোড়া লাগতে দিব না। আরেকটা আছে টপো আইসোমারেজ বা গাইরেজ, টপো আইসোমারেজ, টপো আইসোমারেজ বা গাইরেজ, টপো আইসোমারেজ বা গাইরেজ, টপো আইসোমারেজ বা গাইরেজ। এরা কি করে আমাদের? টপো আইসোমারেজ বা গাইরেজ এরা হচ্ছে আমাদের রেপ্লিকেশন, এরা হচ্ছে ডিএনএ সূত্রকে অতিমাত্রায় পেঁচানো থেকে রক্ষা করে, এরা অতিমাত্রায় পেঁচানো থেকে রক্ষা করে, যেন অতিমাত্রায় পেঁচায় না যায়, অতিমাত্রায় পেঁচানো থেকে রক্ষা করে, অতিমাত্রায় পেঁচানো থেকে কি করে? জিনিসটা রক্ষা করে বাবা, অতিরিক্ত পেঁচানো যাবে না, অতিমাত্রায় পেঁচানো থেকে কি করে? রক্ষা করে। আসো তারপর দেখি ডিএনএ টেমপ্লেট সূত্রকের অনুক্রম জিসিএটি হতে এমআরএনএ এর বেস। এটা তুমি উত্তর দিবা 50 50 তোমার উত্তর, 50 ইউর উত্তর। দেখো ডিএনএ থেকে এমআরএনএ করতে গেলে একটাই জিনিস, থাইমিনের জায়গায় ডিএনএ টু এমআরএনএ, একটা জিনিসই মনে রাখবা, ডিএনএ টু এমআরএনএ, ডিএনএ টু এমআরএনএ ক্ষেত্রে একটা জিনিসই মনে রাখবা যে অ্যাডেনিনের অপোজিটে, অ্যাডেনিনের অপোজিটে আমাদের ইউরাসিল হবে, অ্যাডেনিনের অপোজিটে ইউরাসিল হবে। কারণ হচ্ছে কি? এখানে আমাদের কোনোভাবেই হচ্ছে থায়ামিন থাকে না, অ্যাডিনিনের অপোজিটে ইউরাসিল হবে কারণ আরএনএ তে থায়ামিন থাকে না, আরএনএ তে থায়ামিন থাকে না। এটা উত্তর দাও, এটার উত্তর দাও, এটার উত্তর দাও, 50 তুমি উত্তর দিবা। তারপর হচ্ছে যে আমাদের এখানে উদ্দীপকের যৌগটায় নিচের কোনটি বর্তমান, কোনটা হচ্ছে উদ্দীপকের যৌগটায় আছে? দেখো তাহলে এখানে আমাদের হচ্ছে রাইবুলোজ, রাইবোজ, গ্লুকোজ, ডিঅক্সিরাইবোজ জানতে চাইছে। তো মূলত আমাদের রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ কোনটা আছে? ডিএনএ হইলে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ, আর আরএনএ হলে আমাদের হচ্ছে যে রাইবোজ আছে। তো এখন এখানে ইউরাসিল দেখতে পাচ্ছি, ইউরাসিল দেখতে পাচ্ছি, ইউরাসিল যদি দেখতে পাই, তুমিই বলো তোমার বিবেক বুদ্ধি খাটায়া, ইউরাসিল যদি দেখতে পাই সেটা ডিএনএ হবে না আরএনএ হবে? ইউরাসিল মানে সে আরএনএ, আরএনএ মানে কি রাইবোজ না ডিঅক্সিরাইবোজ? আরএনএ মানে অবশ্যই রাইবোজ থাকবে, অবশ্যই কি থাকবে? রাইবোজ থাকবে। উদ্দীপকের জৈব অণুটা হচ্ছে যে আমাদের এটা একটা আরএনএ, এই আরএনএটা কোথা থেকে তৈরি হবে? এবং দেখে তো এমআরএনএ এমআরএনএ লাগতেছে, সো ডিএনএ থেকে তৈরি হতে পারে। প্রোটিন উৎপাদনে অংশ নেয়, বংশগতির চরিত্র বহন করে। হ্যাঁ, বংশগতির চরিত্র বহন করে, বাট এটা বলা যাবে না, এই কথাটা শুধু ডিএনএ এর সাথে রিলেটেড। ও প্রোটিন তৈরির তথ্য বহন করে বেসিক্যালি। তো এটার উত্তর হবে হচ্ছে আমাদের 1 এবং 3। এটার উত্তর হবে কি? 1 3 হবে আমাদের এটার উত্তর। আচ্ছা এখানে খেয়াল করে দেখো, এটা আমাদের একটা চিত্র আছে, চিত্র এ, দ্বিসূত্রক একটা চিত্র। এখান থেকে আমাদের হচ্ছে যে কি হয়, কিছু এক প্রক্রিয়া এক্স প্রক্রিয়া হয়তো এই এক সূত্রক চিত্র বি তৈরি হয়, ওয়াই এখান থেকে অ্যামিনো অ্যাসিড তথা প্রোটিন তৈরি হয়। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন। আর এইটাকে বলি আমরা ট্রান্সলেশন, এটাকে বলি কি? ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। ওকে, এখন এ আর বি উভয় ক্ষেত্রে প্রযোজ্য কি? উভয় ক্ষেত্রে আমাদের হচ্ছে যে বলছে পেঁচানো কুণ্ডলিত বিপরীতমুখী, মিলতেছে না কিছু এখানে কথা। প্রধানত সাইটোপ্লাজমে অবস্থান করে। দেখো আমাদের ডিএনএ টু ডিএনএ, ডিএনএ টু ডিএনএ, ডিএনএ টু ডিএনএ হইলে সেটাকে কি বলবো আমরা? রেপ্লিকেশন, রেপ্লিকেশন, ডিএনএ টু ডিএনএ। ডিএনএ টু এমআরএনএ, ডিএনএ টু এমআরএনএ, ডিএনএ টু এমআরএনএ হইলে আমরা কি বলবো? ট্রান্সক্রিপশন বলবো, ট্রান্সক্রিপশন বলবো, ট্রান্সক্রিপশন। এমআরএনএ টু প্রোটিন, এমআরএনএ টু প্রোটিন কি বলবো? ট্রান্সলেশন বলবো, ট্রান্সলেশন, ট্রান্সলেশন, ট্রান্সলেশন। এই দুইটা নিউক্লিয়াসে ঘটে, এই দুইটা নিউক্লিয়াসে ঘটে, আর নিচেরটা সাইটোপ্লাজমে ঘটে, সাইটোপ্লাজমে ঘটে, সাইটোপ্লাজমে ঘটে। ঠিক আছে, সাইটোপ্লাজমে ঘটে। ওকে, ক্লিয়ার এতটুকু? তাহলে হচ্ছে প্রধানত সাইটোপ্লাজমে অবস্থান করে না, অসম্ভব। তারপর হচ্ছে অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত। হ্যাঁ, দুইটা জায়গায় তো অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত আছে। এ আর বি উভয় ক্ষেত্রেই তো আমাদের চিত্র এ আর বি, তাহলে হচ্ছে আমাদের উভয় ক্ষেত্রেই তো আমাদের অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত আছে। কথা সত্যি। এ বি দুইটাই প্রতিলিপনের মাধ্যমে সৃষ্ট না, শুধু এ তৈরি হয় প্রতিলিপন বা রেপ্লিকেশনের মাধ্যমে। প্রতিলিপন বা রেপ্লিকেশন, প্রতিলিপন বা রেপ্লিকেশনের মাধ্যমে হচ্ছে আমাদের শুধুমাত্র
এ তৈরি, শুধুমাত্র এ তৈরি, শুধুমাত্র এ তৈরি। আচ্ছা দেখো খেয়াল করো, এ বলতে বোঝাচ্ছে ডিএনএ আর বি বলতে বোঝাচ্ছে আরএনএ। ডিএনএ আরএনএ, ডিএনএ পেঁচানো কুণ্ডলিত বিপরীতমুখী, আরএনএ তো একসূত্রক। ডিএনএ আমাদের হচ্ছে যে নিউক্লিয়াসে থাকে, আরএনএ সাইটোপ্লাজমে থাকে। অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত, কথা সত্যি, কারণ হচ্ছে যে আমাদের নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিক অ্যাসিড কার পলিমার? নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিক অ্যাসিড কার পলিমার? নিউক্লিওটাইডের পলিমার। তাহলে এটা হচ্ছে আমাদের, এটাও মিথ্যা, তাহলে এই কথাটাই শুধু সত্যি যে অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত আছে আমাদের। এরপর দেখো যে উদ্দীপকের সংগঠিত প্রক্রিয়া এক্স এবং ওয়াই এর ক্ষেত্রে আমাদের কোনটা সঠিক? এক্স এবং ওয়াই এর ক্ষেত্রে, তার মানে রেপ্লিকেশন এবং, আচ্ছা এখানে তো এক্স ওয়াই, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, এটা হচ্ছে ট্রান্সলেশন। উভয় প্রক্রিয়া রাইবোজোমে সংগঠিত হয় না, রাইবোজোমে সংগঠিত হয় শুধুমাত্র কে? রাইবোজোমে সংগঠিত হয় শুধুমাত্র ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা আমাদের রাইবোজোমে সংগঠিত হয়। আচ্ছা, প্রক্রিয়া ওয়াই এর সাথে টিআরএনএ সম্পর্কিত। ইয়েস, টিআরএনএ ওয়াই এর সাথে সম্পর্কিত, টিআরএনএ ওয়াই এর সাথে সম্পর্কিত। ওয়াই হচ্ছে আমাদের ট্রান্সলেশন, ওয়াই হচ্ছে কি আমাদের ট্রান্সলেশন। ট্রান্সলেশনের সাথে দুইটা জিনিস যুক্ত আছে আমাদের, একটা হচ্ছে এমআরএনএ আর একটা হচ্ছে টিআরএনএ। ট্রান্সলেশনের সাথে এমআরএনএ যুক্ত, ট্রান্সলেশনের সাথে টিআরএনএও যুক্ত। ওকে, তাহলে হচ্ছে যে আমাদের উভয় প্রক্রিয়ায় পলিমারেজ এনজাইম প্রয়োজন। উভয় প্রক্রিয়ায় কি প্রয়োজন? পলিমারেজ এনজাইম প্রয়োজন। এটাও মিথ্যা কথা, পলিমারেজ এনজাইম উভয় ক্ষেত্রে লাগে না। পলিমারেজ এনজাইম শুধুমাত্র হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশনে লাগে। পলিমারেজ এনজাইম লাগে হচ্ছে ট্রান্সক্রিপশনে লাগে, ট্রান্সক্রিপশনে লাগে, ট্রান্সক্রিপশনে হচ্ছে আমাদের আরএনএ পলিমারেজ এনজাইম লাগে, আরএনএ পলিমারেজ। রেপ্লিকেশনে লাগে ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ রেপ্লিকেশনে গিয়ে লাগে। প্রক্রিয়া এক্স এর প্রাইমার তৈরি হয়, প্রক্রিয়া এক্স এ প্রাইমার তৈরি হয় না। প্রাইমার লাগবে আমাদের কোথায়? প্রাইমার লাগে রেপ্লিকেশনে। প্রাইমার লাগে কোথায়? রেপ্লিকেশনে আমাদের প্রাইমার লাগে। আমরা রেপ্লিকেশনে প্রাইমেজ এনজাইম দেখছি, যেটা আমাদের কি তৈরি করে দিবে? প্রাইমার তৈরি করে দিবে। উত্তর হচ্ছে আমাদের বি শুধু। কোনটা স্টার্ট কোডন? আমরা জানি এইউজি স্টার্ট কোডন, ইউএএ, ইউএজি, এই তিনটা হচ্ছে আমাদের কি? ইউএএ, ইউএজি, ইউজিএ, এই তিনটা হচ্ছে স্টপ কোডন। এই তিনটে কি কোডন? স্টপ কোডন আমাদের। দেখো কোন উপপর্যায়ে ডিএনএ অনুলিপন ঘটে? ডিএনএ অনুলিপন ঘটে হচ্ছে আমাদের, তাইলে আচ্ছা আমরা মনে হয় মোস্ট লাইকলি আমরা হচ্ছে যে তাহলে এতটুকু অনুলিপন ঘটে, আমরা এই 55টার মধ্যে আমাদের হচ্ছে আমরা ইয়াত শেষ করে ফেলছি, কি বলে? প্রাণীর বিভিন্নতা, সরি কোষ এবং এর গঠন শেষ করছি, কোষ বিভাজন শুরু করছি। তো কোষ এবং এর গঠন এই 55টা এমসিকিউতে কি ভাইয়া হবে? মেজরিটি এই জায়গা থেকেই কমন আসবে যতটুকু পড়াইছি, প্লাস চিত্রের ক্লাসটা করে ফেলো কষ্ট করে। তাহলে চিত্রের ক্লাসে যেমন এই চ্যাপ্টারে যত এমসিকিউ এর বাইরে আসা সম্ভব না মোস্ট লাইকলি, আর সিকিউ হচ্ছে যে চিত্রের ক্লাসটা করলে মেজরিটি কমন চলে আসবে। তো চিত্রের ক্লাসটা একদম একটু করে নিও, আর এই 55টা এমসিকিউ ইনশাআল্লাহ এখান থেকে কমন চলে আসবে, প্লাস আশপাশের যে কথা বলছে আল্লাহ যদি সাহায্য করে আমাদেরকে। এবার আসো, কোষ বিভাজন কোন উপপর্যায়ে ডিএনএ অনুলিপন ঘটে? ডিএনএ অনুলিপন ঘটে হচ্ছে আমাদের এই ইন্টারফেজ, ইন্টারফেজের হচ্ছে আমাদের এস দশায়। ইন্টারফেজের কোন দশায়? ইন্টারফেজের এস দশাতে আমাদের ডিএনএ অনুলিপন বা আমাদের রেপ্লিকেশন ঘটে। কোনটায়? মাইটোসিস ঘটে। কোথায়? অ্যামিবাতে, ব্যাকটেরিয়াতে, ইস্টে, এগুলাতে আমাদের একটাতেও মাইটোসিস ঘটে না। প্লাজমোডিয়ামে মাইটোসিস ঘটতে পারে। বে অফ বেঙ্গল দিয়ে আমরা মনে রাখি ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট। ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্টের মধ্যে আমাদের কি ঘটে? কারণ অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস এটা ঘটে বেতে ঘটে। বে অফ বেঙ্গল, বে দিয়ে বুঝে ব্যাকটেরিয়া, এ দিয়ে বুঝে অ্যামিবা, আর ওয়াই দিয়ে বুঝে ইস্ট। এ দিয়ে বুঝে কি? অ্যামুইবা। ওয়াই দিয়ে কি বুঝে? ইস্ট। সো এটা হচ্ছে আমাদের অ্যামাইটোসিস। এই চ্যাপ্টার শেষে আমরা যখন কোষ বিভাজন শুরু করছিলাম এই অ্যামাইটোসিস দিয়ে, যেখানে প্রত্যক্ষ কোষ বিভাজন আমাদের হচ্ছে যে ঘটে এবং হচ্ছে কোনো জটিল পর্যায় নেই। তো বে, ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে। আর কোষ চক্র বা সেল সাইকেলের মধ্যে আমাদের হচ্ছে ইন্টারফেজ আর বিভাজন পর্যায়। ইন্টারফেজে G1 S G2 এবং এসটা হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন হয় এস এর মধ্যে আমাদের। এরপরের স্টেপ যদি আমরা দেখি যে কোষ চক্রের কোন দশায় কতটুকু সময় যায়, খেয়াল করো কোষ চক্রের ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায়ে 90 থেকে 95% সময় যায়। তার মধ্যে G1 ফেজে সময় যায় 30 থেকে 40%, এস ফেজে যায় 30 থেকে 50%, G2 ফেজে 10 থেকে 20, মাইটোসিস দশায় 5 থেকে 10% সময় যায়। তার প্রস্তুতির সময়টা বেশি। তো সংশ্লেষ দশা বা এস ফেজে 30 থেকে 50%, এবং এইখানে কিন্তু আমাদের সবচেয়ে বেশি সময় চলে গেল। সাইটোপ্লাজমের বিভাজনকে বলি সাইটোকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজনকে বলি হচ্ছে আমরা ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলি? নিউক্লিয়াসের বিভাজনকে কি বলি আমরা? নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলি। মেটাকাইনেসিস জিনিসটা কি? মেটাকাইনেসিস জিনিসটা হচ্ছে এই যে আমরা মেটাকাইনেসিস পড়ছি মেটাফেজ দশায় মেটাকাইনেসিস শব্দটা শিখছি। এই যে দেখো মেটাকাইনেসিস মেটাফেজ দশায় আছে। এটা হচ্ছে
ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে, ক্রোমোজোমের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়া, ক্রোমোজোমের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়া, ক্রোমোজোম গুলা কোন অঞ্চলে বিন্যস্ত হয়ে গেল, বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে, ক্রোমোজোমের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে আমরা কি বলি, বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে আমরা বলি হচ্ছে মেটাকাইনেসিস। ডায়াকাইনেসিস শব্দটা এটা আমাদের প্রোফেজ 1 এর উপধাপ, এটা মিওসিস 1 এর প্রোফেজ 1 উপধাপ, প্রোফেজ 1 এর উপধাপ, মিওসিস 1 এর প্রোফেজ 1 এর উপধাপ, প্রোফেজ 1 এর উপধাপ, প্রোফেজ 1 এর উপধাপ। ওকে, তারপর আসো আরেকটা টার্ম আছে সাইট, আরেকটা আছে তোমার ইন্টারকাইনেসিস, আরেকটা কাইনেসিস পাবা, সেটা হচ্ছে ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস, এই ইন্টারকাইনেসিস হচ্ছে আমাদের মায়োসিস 1 ও মায়োসিস 2 এর মধ্যবর্তী দশা, মিওসিস 1 এবং 2 এর, মিওসিস 1 এবং 2 এর মধ্যবর্তী দশা, মিওসিস 1 এবং 2 এর মধ্যবর্তী দশা, মিওসিস 1 এবং 2 এর মধ্যবর্তী দশা। আচ্ছা, তারপর আসা যাক হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিন সংশ্লেষায় কোষচক্রের কোন দশায়, হিস্টোন প্রোটিন সংশ্লেষায় কোষচক্রের কোন দশায়। হিস্টোন প্রোটিনটা আমাদের হচ্ছে যে ক্রোমোজোমের সাথে জড়িত, সো আমাদের ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন প্যাচায় পড়ছি তো, ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন প্যাচায় আমার পাঁচ থাকবে। আমি তো হচ্ছে আজান দিলে বের হবো, আপনার স্যারের সাথে দেখা করতে যাবো, দরকার নেই। তো হিস্টোন প্রোটিন সংশ্লেষায় কোষচক্রের কোন দশায়, এস দশায়। কারণ হিস্টোন প্রোটিনটা কার সাথে জড়িত, হিস্টোন প্রোটিনটা জড়িত হচ্ছে আমাদের ক্রোমোজোমের সাথে, হিস্টোন প্রোটিন জড়িত। হিস্টোন প্রোটিন জড়িত কিসের সাথে, ক্রোমোজোমের সাথে। দেখো ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, এই জায়গাটা একটু দেখায় দিই যে ডিএনএ আর হিস্টোন প্রোটিন প্যাচায় কি তৈরি হয়, ডিএনএ আর হিস্টোন প্রোটিন প্যাচায় আমাদের হচ্ছে কোথায় গেল, এই যে ডিএনএ আর হিস্টোন প্রোটিন প্যাচায় তৈরি হয় নিউক্লিওজোম প্যাচায় তৈরি হয় ক্রোমাটিন তন্তু প্যাচায় তৈরি হয় ক্রোমোজোম তৈরি হয়। এখন আমাদের হচ্ছে যে কথাটা, যে ফেজে আমাদের ডিএনএ তৈরি হবে সেই ফেজে আমাদের হিস্টোন প্রোটিনও তৈরি হবে, যে ফেজে ডিএনএ সেই ফেজে আমাদের হিস্টোন প্রোটিন, ঠিক আছে। তো ডিএনএ রেপ্লিকেশন এস ফেজে, তাহলে হিস্টোন প্রোটিন রেপ্লিকেশন সংশ্লেষ হবে আমাদের কি এস ফেজে হবে, ঠিক আছে। আসো তারপরে আসে উদ্দীপকের চিত্রের কোন দশায় ডিএনএ রেপ্লিকেশন হয়, এটা তুমি উত্তর দাও ভাই, আমি উত্তর দিতে এটা ক্লান্ত। সো 61 হচ্ছে তুমি, তোমার একটা সিম্বল দিয়ে প্রকাশ করা যায় নাকি, আমাদের হচ্ছে যে সিম্বল দেওয়া যায় তোমার দিকে, কি যাক হাতেই লিখি। ওকে, তো এটা তুমি উত্তর দিবা। এখানে এ বি, তারপর হচ্ছে সি মানে এস, ডি মানে হচ্ছে G2। তো এ হচ্ছে মাইটোটিক ফেজ, বি হচ্ছে G1, সি হচ্ছে এস, ডি হচ্ছে G2। তাহলে এটা উত্তর দাও। চিত্রের ডি পর্যায়ে মানে G2, জি পর্যায়ে মানে কি G2। তো G1 এ কি হয়, এস এ যাওয়ার সকল প্রস্তুতি নেয়, রেপ্লিকেশনের সকল প্রস্তুতি নেয়। G2 কি মাইটোটিক ফেজে যাওয়ার সকল প্রস্তুতি নেয়। মাইটোটিক ফেজে গেলে, মাইটোটিক ফেজের মূল জিনিস হচ্ছে মাইক্রোটিবিউল দিয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি করা, মাইটোটিক ফেজের মূল জিনিস স্পিন্ডল যন্ত্র তৈরি করা। সো আমাদের ডি পর্যায়ে 10 থেকে 20% সময় ব্যয় হয়, নট 20 থেকে 30%। এটিপি তৈরি হয়, মাইক্রোটিবিউল তৈরির সূচনা হয়, যেখানে মাইক্রোটিবিউল তৈরির সূচনা হয় একটা সেন্ট্রোজোম থেকে দুইটা সেন্ট্রোজোম তৈরি হয়, একটা সেন্ট্রোজোম থেকে দুইটা সেন্ট্রোজোম তৈরি হয়, একটা সেন্ট্রোজোম থেকে দুইটা সেন্ট্রোজোম তৈরি হয়, দুইটা সেন্ট্রোজোম তৈরি, একটা সেন্ট্রোজোম থেকে দুইটা সেন্ট্রোজোম তৈরি হয়, একটা সেন্ট্রোজোম থেকে কয়টা সেন্ট্রোজোম তৈরি হয়, দুইটা সেন্ট্রোজোম তৈরি হয়। তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে আমাদের 1 এবং 3, উত্তর হচ্ছে আমাদের 1 এবং 3, উত্তর কি আমাদের 1 এবং 3, উত্তর কি আমাদের, উত্তর হচ্ছে 1 এবং 3, উত্তর কি আমাদের 1 এবং 3, উত্তর কি 1 এবং 3। আচ্ছা, মাইটোসিস বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমাল নৃত্য বা ক্রোমোজোমীয় ড্যান্স দেখা যায়। তোমাদেরকে পড়াইছিলাম যে ছবি আইকা যে আমাদের এই যে প্রোমেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকলে তাকে ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বলা হয়। এখানে ক্রোমোজোমের নৃত্য দেখা যায়। তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে প্রোমেটাফেজ। তারপর আসো যে আমাদের নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভাজনের মধ্যবর্তী দশা মিওসিসে নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভাজনের মধ্যবর্তী সময় একটু আগে লিখে দিয়ে আসছি, সেটা কি ইন্টারকাইনেসিস, একটু আগে লিখে দিয়ে আসছি, ইন্টারকাইনেসিস বলা হয়।
কোষ বিভাজনে কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে যায়? দেখো আমরা হচ্ছে এটা তো বললাম প্রোফেজ, মেটাফেজ দশায় মেটাকাইনেসিস হয়, ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, ক্রোমোজোম সবচেয়ে মোটা খাটো হয়, কে কন্ডেনসেশন বা ঘনীভবন বলে, ডিএনএ অধিক কুণ্ডলিত বা সুপার কয়েলিং বলে, সেন্ট্রোমিয়ারের বিভাজন একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম তৈরি হয় মেটাফেজ দশায়। এরপর অ্যানাফেজ দশায় আমাদের ক্রোমোজোম গুলা মেরুমুখী চলন শুরু করে, সেন্ট্রোমিয়ার সামনের দিকে থাকে, বাহুদ্বয় পেছনের দিকে থাকে, ভিএল জেআই আকৃতি হয়, মেরুতে পৌঁছালে এই দশার সমাপ্তি হয়। এটা হচ্ছে কি অ্যানাফেজ দশা। আর টেলোফেজ দশায় জল উৎযোজন শুরু হয়ে যায় বা রিহাইড্রেশন শুরু হয়, নিউক্লিওলাস নিউক্লিয়ার এনভেলপের পুনরাবির্ভাব ঘটে, স্পিন্ডল যন্ত্র বিলুপ্তি ঘটে যায়। আর প্রোফেজ দশা তাহলে বাকি থাকবে কেন? প্রোফেজ বাকি থাকবে কেন? প্রোফেজ দশায় কি হয়? দীর্ঘস্থায়ী পর্যায়ে জল বিয়োজন শুরু হয়, ক্রোমোজোম মোটা খাটো হয়, ক্রোমাটিড গঠন হয়, সেন্ট্রোমিয়ার বাদে বাকি অংশের অনুদৈর্ঘ্য বিভাজনের মাধ্যমে ক্রোমাটিড গঠন হয়, স্পিন্ডল যন্ত্র তৈরির সূচনা ঘটে। এবং মনে রাখবে স্পিন্ডল যন্ত্র তৈরির সূচনা বললে প্রোফেজ, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি বললে প্রোমেটাফেজ, এবং নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্তির সূচনা বললে প্রোফেজ, বিলুপ্তি ঘটে গেছে বললে প্রোমেটাফেজ, সম্পূর্ণ শব্দটা ওয়ার্ড দিয়ে যদি বলে বিলুপ্তি হয়েছে মেটাফেজ। ওকে, তাহলে কোষ বিভাজনে কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে জার্নি করে? মেরুর দিকে জার্নি করে হচ্ছে আমাদের অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ দশায় কোন পর্যায়ে ক্রোমোজোমে পানি বিয়োজন ঘটে? প্রোফেজ দশায় পানি বিয়োজন ঘটে। 2n = 8 হইলে মাইটোসিসের মেটাফেজ দশায় মোট কয়টা ক্রোমাটিড গঠন হবে? খুব সুন্দর কথা বলছে, 2n = 8, আমাদের 2n = 8, দ্যাট মিন্স হচ্ছে যে আমাদের এখানে 8টা ক্রোমোজোম আছে। সহজ কথা, 8টা ক্রোমোজোম আছে। কয়টা ক্রোমোজোম? 8টা ক্রোমোজোম। 2n = 8 এর হিসাবে যাওয়া লাগবে না, তার মানে এটা একটা ডিপ্লয়েড কোষ, ডিপ্লয়েড কোষে 8 ক্রোমোজোম আছে। 8টা ক্রোমোজোমের মধ্যে এমন ভাবে ক্রোমোজোম গুলা থাকে যেন দুইটা সেট অফ ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোম মিলে একটা সেট তৈরি করে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, যেন এটাকে 2n বলি। 8 ক্রোমোজোম বিশিষ্ট হ্যাপ্লয়েড কোষও থাকতে পারে যদি সবগুলা ক্রোমোজোম আলাদা আলাদা থাকে। 8 কোষ বিশিষ্ট এটা একটা ডিপ্লয়েড কোষ বলছে। সো ডিপ্লয়েড কোষ মানে হচ্ছে মাইটোসিস ঘটবে এর মধ্যে সহজেই, এবং আমি বলছি মাইটোসিসের মেটাফেজ দশায় কয়টা ক্রোমাটিড আমরা দেখতে পাবো। সো 8টা থেকে হচ্ছে আমাদের কি হবে, এরকম 8টা, এরকম 8টা আছে, 8টার মাঝ বরাবর ভাগ হবে, ভাগ হয়ে দুইটা অংশ তৈরি হবে, তাহলে কয়টা হবে? 16টা আমাদের হচ্ছে ক্রোমাটিড হবে। এই 16টা ক্রোমাটিড পরে দুইটা কোষে ভাগ হয়ে যাবে 8টা 8টা করে, তাহলে এই বিভাজনের ফলে নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোম মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান হবে। আর যদি এটা সেম কথা বলতো যে হচ্ছে n = 8, n = 8, n = 8 বলে দিছে, n = 8, দ্যাট মিন্স কি হ্যাপ্লয়েড ক্রোমোজোম 8টা আছে। এবং মায়োসিসের মেটাফেজে কি হয়? মায়োসিসের মেটাফেজ, মায়োসিসের মেটাফেজ 1, মায়োসিসের মেটাফেজ 1, মায়োসিস মেটাফেজ 1, তাহলে এখানে কি হবে? 8টাই থাকবে, কারণ এখানে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না। মায়োসিস মেটাফেজ 1-এ আমাদের এই সেন্ট্রোমিয়ার বিভাজন হয় না, আপত্য ক্রোমোজোম তৈরি হয় না, সেন্ট্রোমিয়ার বিভাজন হয় না, সেন্ট্রোমিয়ার বিভাজন হয় না, সেন্ট্রোমিয়ার বিভাজন হয় না। আচ্ছা যাক, এটা এদিকে না, যে এটা পরে কথা বলবো। n = তাহলে হচ্ছে যে আমাদের 2n = 8 আমরা দেখতে পাইলাম। এই মাইটোসিস মেটাফেজে কয়টা ক্রোমাটিড দেখা যাবে? আচ্ছা, মাইটোসিস মেটাফেজে আমাদের কয়টা ক্রোমাটিড দেখা যাবে বলছে, তাহলে আমরা হচ্ছে যে টোটাল দেখতে পাইলাম হচ্ছে কয়টা, আমাদের হচ্ছে জিনিসটা হয়ে যাবে কি, জিনিসটা 16টা হয়ে যাবে, 16টা হয়ে যাবে, ভাগ হয়ে কয়টা হয়ে যাবে? 16টা হয়ে যাবে। দাপত্য ক্রোমোজোম 16টা, ক্রোমাটিডও 16টা। কোষ চক্রের কোন ধাপে নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে? খুবই ইম্পর্টেন্ট কথা, ইন্টারফেজ দশার নিউক্লিয়াসকে আমরা কি বলি? বিপাকীয় নিউক্লিয়াস বলি। কোন দশার নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলি? ইন্টারফেজ দশার নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড়া সৃষ্টি হওয়াকে বলি আমরা কি? জোড়া সৃষ্টি হওয়াকে বলা হয় সিনেপসিস, জোড়া সৃষ্টি হওয়াকে বলা হয় সিনেপসিস। আর জোড়াটাকে বলি আমরা বাইভ্যালেন্ট, জোড়াটাকে বলা হয় বাইভ্যালেন্ট, জোড়াটাকে বাইভ্যালেন্ট বলে, জোড়াটাকে বাইভ্যালেন্ট বলা হয়। তো তোমরা নিশ্চয়ই এই জায়গাটা হচ্ছে যে এই আমাদের হচ্ছে কোথায় জানি, আচ্ছা দেখো, এই যে আমাদের প্রোফেজ 1-এর 5টা উপধাপ, লেজে পাড়া দিয়ে দ্বিপদিলোদর, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাগাইডিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ল্যাপটোটিনের সাথে রিলেটেড ক্রোমোমিয়ার জলবিয়োজন শুরু হয়েছে, বুকের বা ফুলের তোড়ার মতো বিন্যাস দেখা যায়, পোলারাইজ বিন্যাস, একটা মেরুর দিকে চলে আসে। জাইগোটিনে হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম মিলে জোড়া সৃষ্টি হয়, জোড়াটাকে বলি বাইভ্যালেন্ট, জোড়া সৃষ্টির প্রক্রিয়াকে বলি সিনেপসিস। প্যাগাইটিনে আমাদের এখানে টেট্রাড হয়, এখানে আমাদের হচ্ছে যে সেন্ট্রোমিয়ার ছাড়া বাকি অংশের অনুদৈর্ঘ্য বিভাজন হয়, ক্রোমাটিড গঠন হয়। সো আমাদের দেখা যায় এই বাইভ্যালেন্ট ক্রোমোজোমের মধ্যে 4টা ক্রোমাটিড, 2টা সেন্ট্রোমিয়ার পাওয়া যায়, একে বলি টেট্রাড। এবং নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হয়, একে বলি ক্রসিং ওভার, অংশের বিনিময়ের সময় এক্স আকৃতির গঠন তৈরি হয়, তাকে বলি কায়াজমা। ডিপ্লোটিনে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ সৃষ্টি হয়, লুপ তৈরি হয়, কায়াজমাটা প্রান্তের দিকে চলতে থাকে, এটাকে বলি প্রান্তীয়করণ। ডায়াকাইনেসিসের প্রান্তীয়করণ চলতে থাকে, নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপের কি হয়ে যায়? বিলুপ্তি ঘটে যায়। তারপর আসো যে হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি কোন দশায় ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? মেটাফেজ দশায় বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, এটাকে মেটাকাইনেসিস বলা হয়। মাইটোসিস কোষ বিভাজনে
ক্রোমোজোমের দ্বিত্বন হয় নিচের কোন পর্যায়ে? ক্রোমোজোমের দ্বিত্বন হয় কোন পর্যায়ে? দ্বিত্বন মানে কি? ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়ে যায় কোন পর্যায়ে? দ্বিত্বন মানে ক্রোমোজোমের সংখ্যা কি হয়? দ্বিগুণ হয়ে যায়। স্বাভাবিক অবস্থায় যা ক্রোমোজোম থাকে তার দ্বিগুণ হয়ে গেছে কোন ধাপে? সো এটা মেটাফেজ দশার শেষে আমাদের এইটার বিভাজন হয়। মূলত সংখ্যাটা ডাবল হয় মেটাফেজে। সংখ্যাটা ডাবল হয় কোন দশায়? দ্বিত্বন। ডাবল হচ্ছে কোথায়? মেটাফেজ দিবা। মেটাফেজ দিবা যে আমাদের কোথায় হচ্ছে দ্বিত্বনটা? মেটাফেজ দশায় দ্বিত্বন হচ্ছে। এখন এটা অনেক জায়গায় অ্যানাফেজ দেওয়া আছে, কারণ বইয়ের কোথাও এটা ডিরেক্ট বলা নেই কোথায় দ্বিত্বন ঘটে, কিন্তু মেটাফেজ দশায় তো জিনিসটা ভাগ হয়। সংখ্যা ডাবল হয় কোথায়? মেটাফেজ দশায়। অ্যানাফেজে তো সে মেরুর দিকে চলন শুরু হয়। সো দ্বিত্বনটা মেটাফেজে দিবা পরীক্ষায় আসলে। কোষ যে কোথায় স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়ে যায়? স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়ে যাবে কোথায়? টেলোফেজ দশায় স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়ে যাবে, আমরা পড়ে আসছি। ক্রোমোজোমের খাটো ও মোটা হওয়াকে বলি কনডেনসেশন বা ঘনীভবন, এটাও আমরা পড়ে আসছি। ক্যারিওকাইনেসিসে আমাদের কি হয়? নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পায়, কোষের সংখ্যা বৃদ্ধি পায় না, নিউক্লিয়াসের বিভাজন ঘটে। তাইলে আমাদের 1 এবং 3 এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন। মাইটোসিসের মেটাফেজ দশায় ক্রোমোজোম গুলা কি হয় বলতো? খাটো মোটা হয়, বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, এটাকে মেটাকাইনেসিস বলি। তাহলে 1 2 3, তাহলে এগুলো দেখো, এগুলো কোন এমসিকিউ জাতের মধ্যে পড়ে? এগুলো আমরা সব পারি। এই ছবিটা কোন দশা? সব আমাদের বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে, দ্যাট মিন্স এটা মেটাফেজ। উদ্দীপকের চিত্রের জন্য প্রযোজ্য বলতো মেটাফেজের বৈশিষ্ট্যগুলা? ক্রোমোজোম খাটো মোটা, ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে, মেটাকাইনেসিস ঘটে। 1 2 3 আমাদের কিন্তু উত্তর। ইন্টারকাইনেসিস প্রোটিন সংশ্লেষণ হয়, ডিএনএ অনুলিপন ঘটে, প্রয়োজনীয় আরএনএ তৈরি হয়। এই ইন্টারকাইনেসিসটা একটা প্রবলেম। ডিএনএ অনুলিপন কখনোই ইন্টারকাইনেসিসে হবে না। ডিএনএ অনুলিপন হবে আরো আগে। কোথায়? ডিএনএ অনুলিপন হবে হচ্ছে যে আমাদের সেই ইন্টারফেজ দশায়। ইন্টারফেজ দশায় ডিএনএ অনুলিপন হবে, ইন্টারকাইনেসিসে ঘটবে না। সো এটা বাদে আমাদের হচ্ছে 1 এবং 3 হচ্ছে এটার উত্তর। দেখো তো আমাদের নেক্সট যে এমসিকিউ আছে সেখানে দেখো একটা ছবি দেওয়া আছে। ছবি দিয়ে হচ্ছে যে এখানে আমাদের হচ্ছে ক্রোমোজোম বুঝাইছে। এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। তাহলে এটা ক্রোমাটিড 1, ক্রোমাটিড 2, ক্রোমাটিড 3, ক্রোমাটিড 4। এখানে দেখাচ্ছে এই যে দুইটা ক্রোমাটিড, এই দুইটা ক্রোমাটিডকে কি বলি আমরা? সিস্টার ক্রোমাটিড। ফর এক্সাম্পল তোমাকে যদি ছবি দেখাই, এই যে দেখো যে আমরা হচ্ছে যে ক্রোমাটিডের মধ্যে দেখো এই যে আমরা হচ্ছে যে দেখাচ্ছি যে এই যে আমাদের হচ্ছে যে একটা ক্রোমোজোম, দুইটা ক্রোমাটিড, একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে বলি সিস্টার ক্রোমাটিড, আর এই একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলি। পাশাপাশি দুইটা ক্রোমোজোমের ক্রোমাটিডকে একে অপরের নন সিস্টার ক্রোমাটিড বলা হয়। পাশাপাশি দুইটা ক্রোমোজোমের ক্রোমাটিডকে কি বলে? নন সিস্টার ক্রোমাটিড বলা হয়। সো আমাদের এই যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এরকম এক্স আকৃতির একটা গঠন তৈরি হয়, এটাকে বলি আমরা কায়াজমা। এক্স আকৃতির অংশ গঠন তৈরিকে কি বলি? কায়াজমা। সো কিউ যে কথাটা বলা আছে, কিউ কিউ জিনিসটা হচ্ছে কায়াজমা। কিউ জিনিসটা কি? কায়াজমা। এই যে কিউ জিনিসটা কায়াজমা দেখতে পাচ্ছি আমরা, এই কায়াজমাটা আমাদের হওয়ার ফলে এখানে অংশের বিনিময় হয়। কায়াজমার পরে অংশের বিনিময় হয়। কায়াজমা হয় ফার্স্ট এক্স আকৃতির অংশ, তারপর হচ্ছে অংশের বিনিময় হয়। এই অংশের বিনিময়কে আমরা বলি হচ্ছে ক্রসিং ওভার। অংশের বিনিময়কে আমরা কি বলি? ক্রসিং ওভার বলি। অংশের বিনিময়কে আমরা কি বলি? ক্রসিং ওভার বলি। অংশের বিনিময়কে কি বলি? ক্রসিং ওভার বলি। এটা কোন দশায় হয়? এটা বাচ্চা বাচ্চা লোকেরাও জানে যে এটা হয় হচ্ছে আমাদের ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন দশায়। ক্রসিং ওভার কোন দশায় হয়? প্যাকাইটিন দশায় হয়, এটা সবাই জানে। ক্রসিং ওভার, কায়াজমা, টেট্রাড, এগুলো সব প্যাকেটিন দশায় হয় আমাদের। এরপরে যে কথাটা আছে যে কিউ চিত্রের জন্য কোনটা প্রযোজ্য, এখানে আমাদের হচ্ছে এই অংশের বিনিময় হয়, মায়োসিস প্রক্রিয়া এটা হয়, মাতৃগুণ সম্পন্ন জীব সৃষ্টি, নতুন প্রকরণ সৃষ্টি হয়, জিনগত পরিবর্তন হয়। এই জায়গায় একদম হুবহু মাতৃগুণ সম্পন্ন জীব তৈরি হয় না, হুবহু মাতৃগুণ সম্পন্ন জীব তৈরি হয় না। এটাকে বলি হচ্ছে আমরা 2 3। এটাকে কি বলি আমরা? এটাকে বলি 2 3। এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে 2 এবং 3 হবে হুবহু মাতৃগুণ সম্পন্ন জীব সৃষ্টি। এটা হচ্ছে আমাদের মাইটোসিসের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? মাইটোসিসের বৈশিষ্ট্য। আচ্ছা, আমি 94 নম্বর প্রশ্নে আসলাম কেমনে? আমি কি স্লাইড আগায় গেছি নাকি? আয় হায়, আমি তো স্লাইড আগায় গেছি অনেকগুলো। আছে, যাক সমস্যা নেই, আবার পিছনের দিকে যাই। দেখো উদ্দীপকের কোষ বিভাজন আচ্ছা এই প্রশ্নটা পর্যন্ত, আচ্ছা এটা 78 করছিলাম। এবার দেখো যে উদ্দীপকের কোষ বিভাজনটি সংঘটিত হয়, এই যে উদ্দীপকের কোষ বিভাজন 2n থেকে 2টা 2n হচ্ছে, তার মানে এটা হচ্ছে মাইটোসিস। মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা আপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান হয়, এটাকে কি বলি আমরা? মাইটোসিস। মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা আপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান, এটাকে বলি মাইটোসিস বলি। তাহলে উদ্দীপকের কোষ বিভাজনটি সংগঠিত হয় কোথায় আমাদের? এগুলি মাইটোসিস। মাইটোসিসটা আমাদের সকল দেহ কোষে ঘটে, জননাঙ্গে ঘটে। জনন কোষে আমাদের কি ঘটে? জনন কোষে ঘটে না, জনন কোষে ঘটে মায়োসিস। জনন কোষের ক্ষেত্রে দুইটা কথা মনে রাখবা, যে জনন কোষের ক্ষেত্রে যদি বলে জনন কোষ সৃষ্টি, তাহলে সেটা মিওসিস। জনন কোষ সৃষ্টি মিওসিস, জনন কোষ সৃষ্টি মিওসিস। জনন কোষের সংখ্যা বৃদ্ধি যদি বলে যে জনন কোষের কি হবে? সংখ্যা বৃদ্ধি। জনন কোষ সৃষ্টি মিওসিস। জনন কোষের সংখ্যা বৃদ্ধি মাইটোসিস। জনন কোষের সংখ্যা বৃদ্ধি কি আমাদের? মাইটোসিস।
মিওসিস, জননকোষের সংখ্যা বৃদ্ধি মাইটোসিস। তাহলে খেয়াল করো, জননকোষ সৃষ্টি মিওসিস, জননকোষের সংখ্যা বৃদ্ধি মাইটোসিস আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই দেহকোষ এবং জননাঙ্গ 1 এবং 3, এটা কি 1 এবং 3, এটা কি 1 এবং 3, 1 এবং 3, 1 এবং 3 হচ্ছে উত্তর হবে। এখন শুধু জননকোষ বলছে, ভাইয়া জননকোষের সংখ্যা বৃদ্ধিতেও মাইটোসিস হয়, তাহলে এই জননকোষ, শুধু জননকোষ শব্দটা যদি থাকে মনে রাখবা মিওসিস। যদি স্পেসিফিক ভাবে উল্লেখ করে দেয় জননকোষের সংখ্যা বৃদ্ধি, তাইলে গিয়ে মাইটোসিস হবে। আর শুধু জননকোষ শব্দটা থাকলে কি হবে? মিওসিস, মিওসিস, মিওসিস। ওকে, উদ্দীপকে প্রদর্শিত কোষ বিভাজনের ক্ষেত্রে প্রযোজ্য, এটা তো মাইটোসিস। এটা এককোষী সুকেন্দ্রিক জীবে বংশবৃদ্ধি ঘটে, এটা হবে এককোষী সুকেন্দ্রিক জীব মানে হচ্ছে আমাদের ইউক্যারিওটিক, এককোষী সুকেন্দ্রিক জীব, ইউক্যারিওটিক যে জীবগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের এর মাধ্যমে আমাদের কি ঘটে, এটা একটা নাম আছে বই থেকে, দাঁড়াও আমি তোমায় দেখে জানাচ্ছি। এককোষী সুকেন্দ্রিক জীব, এটার নাম হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। এককোষী সুকেন্দ্রিক জীব, এটার নাম হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস যে আছে, ক্ল্যামাইডোমোনাসের মধ্যে আমাদের হচ্ছে বংশবৃদ্ধি ঘটে হচ্ছে যে এই মাইটোসিসের মাধ্যমে। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন ঘটে, হ্যাঁ দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন হয়। মাতৃ বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে, ইয়াস মাতৃ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের অপরিবর্তিত থাকে। সন্তানদের মধ্যে মায়ের যে বৈশিষ্ট্য আছে সেটা 100% ফিক্স থাকে। তাহলে দেখো, উদ্দীপকে প্রদর্শিত কোষ বিভাজনের ক্ষেত্রে প্রযোজ্য, এককোষী সুকেন্দ্রিক জীবে বংশবৃদ্ধি ঘটে, দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন ঘটে, মাতৃ বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে। ঠিক আছে, 1 2 3 তিনটা বৈশিষ্ট্যই আমাদের কিসের ক্ষেত্রে হবে? মাইটোসিসের ক্ষেত্রে হবে। 1 2 3 তিনটা বৈশিষ্ট্য আমাদের কার মধ্যে হবে? এই মাইটোসিসের মধ্যে হবে। সো মাইটোসিসের বৈশিষ্ট্যই এগুলো আমাদের হচ্ছে এককোষী সুকেন্দ্রিক জীবে ঘটে। তারপর হচ্ছে যে যেমন বইয়ে পয়েন্ট আছে, দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি, বংশবৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি, জনকোষের সংখ্যা বৃদ্ধি, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, নিউক্লিয়াস সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, ক্রোমোজোম সংখ্যার সমতা রক্ষা, ক্ষত পূরণ, ক্রমাগত ক্ষয় পূরণ, পুনরুৎপাদন, এগুলো মাইটোসিসের বৈশিষ্ট্য কিন্তু সিকিউতে লাগবে। মাইটোসিসের যে গুরুত্ব তাৎপর্য, এটা কিন্তু সিকিউর একটা প্রশ্ন, মাইটোসিসের গুরুত্ব তাৎপর্য। তারপর আসো যে আমরা দেখতে পাচ্ছি নিচের কোন ধাপে কায়াজমা সৃষ্টি, এগুলো বাচ্চা বাচ্চা জানে। প্যাকাইটিন দশায় কায়াজমা এবং ক্রসিং ওভার হয়, সেটা নিয়ে আসলে কথা বলার কিছু নাই। আমাদের হচ্ছে প্যাকাইটিন দশা, এটা কি প্যাকাইটিন দশায়। প্রোফেজ 1, প্রোফেজ 1 এর কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি হয়? এটা পরে আসছি, এটা কি ডায়াকাইনেসিস হবে, যেখানে আমাদের কি ঘটবে? আমাদের নিউক্লিয়ার মেমব্রেনটা আমাদের বিলুপ্তি ঘটবে। বাইভ্যালেন্ট সৃষ্টি হয়, বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিওসিসের কোন উপপর্যায়ে? বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিওসিসের কোন উপপর্যায়ে? মিওসিসের জাইগোটিন উপপর্যায়ে আমাদের হচ্ছে বাইভ্যালেন্ট সৃষ্টি হয়। বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিওসিসের কোন উপপর্যায়ে? জাইগোটিন উপপর্যায়ে বাইভ্যালেন্ট সৃষ্টি হয়, এবং হচ্ছে এই বাইভ্যালেন্ট সৃষ্টির প্রক্রিয়াকে বলি সিন্যাপসিস। সিন্যাপসিস। ধরো কোথাও আমাদের হচ্ছে 50টা ক্রোমোজোম আছে, তাহলে কয়টা বাইভ্যালেন্ট হবে? 50 ক্রোমোজোম, 50টা ক্রোমোজোম আছে, 50টা ক্রোমোজোম, 50টা ক্রোমোজোম থাকলে আমাদের হচ্ছে বাইভ্যালেন্ট কয়টা হবে? বাইভ্যালেন্ট ক্রোমোজোম সেখান থেকে কয়টা আসবে বলো তো? বাইভ্যালেন্ট ক্রোমোজোম কয়টা হবে? বাইভ্যালেন্ট ক্রোমোজোম সংখ্যা, বাইভ্যালেন্ট ক্রোমোজোম সংখ্যা, বাইভ্যালেন্ট ক্রোমোজোম সংখ্যা আমাদের কয়টা হবে বলো? বাইভ্যালেন্ট ক্রোমোজোম সংখ্যা কয়টা হবে? তারপর দেখো যে নিচের কোন পর্যায়ে ক্রসিং ওভার শুরু হয়, এগুলা বাচ্চাকালীন প্রশ্ন। ক্রসিং ওভার শুরু হয় প্যাকেটিন উপপর্যায়ে, ক্রসিং ওভার শুরু হয়। আচ্ছা, শেষ হয় যদি বলে, কখনো যদি চায় তোমার কাছে জানতে যে ক্রসিং ওভার শেষ হয় কোন দশায় গিয়ে? ক্রসিং ওভার শেষ হয়, ক্রসিং ওভার শেষ হয় কোথায় গিয়ে জানো? শেষ হয়, ক্রসিং ওভার শেষ হয় কোথায় গিয়ে? মেটাফেজ 1। ক্রসিং ওভার শেষ হয় গিয়ে মেটাফেজ 1, মেটাফেজ 1 ধাপে গিয়ে ক্রসিং ওভার শেষ হয়। মানে ক্রসিং ওভার শেষ বললে মেটাফেজ 1 দশা পর্যন্ত যাবে। কোনটায় জাইগোটে মায়োসিস ঘটে? জাইগোটে মায়োসিস ঘটে, দেখো জাইগোটে মায়োসিস ঘটে হচ্ছে হ্যাপ্লয়েড জীবে। জাইগোটে মায়োসিস কার মধ্যে ঘটে? হ্যাপ্লয়েড জীব বা নিম্ন শ্রেণীর জীবে, হ্যাপ্লয়েড জীব বা নিম্ন শ্রেণীর জীবে, হ্যাপ্লয়েড জীব বা নিম্ন শ্রেণীর জীবে, হ্যাপ্লয়েড জীব বা এটাকে কি বলি? নিম্ন শ্রেণীর জীবে, হ্যাপ্লয়েড জীবে বা এটাকে কি বলি? নিম্ন শ্রেণীর জীবে হচ্ছে আমাদের কোন ধরনের মায়োসিস ঘটে? আমাদের হচ্ছে জাইগোটে মায়োসিস ঘটে। সো এখানে খেয়াল করো, জাইগোটে মায়োসিস, এখানে উলোট্রিক্স আছে, টেরিস আছে, অরাইজা স্যাটিভা। অরাইজা স্যাটিভা হচ্ছে আমাদের ধান, অরাইজা স্যাটিভা এটা হচ্ছে ধান। ধান হচ্ছে আমাদের একটা ডিপ্লয়েড জীব। তারপর হিবিস্কাস রোজাসিনেসিস, হিবিস্কাস রোজাসিনেসিস এটা হচ্ছে কি আমাদের জবা। জবাটা হচ্ছে আমাদের কি একটা ডিপ্লয়েড জীব। আমাদের টেরিস, টেরিস বা ফার্ন, টেরিস বা ফার্ন এটা হচ্ছে কি আমাদের ডিপ্লয়েড। উলোট্রিক্স বা এটা আসলে হচ্ছে আমাদের শৈবাল, এটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড, এটা হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে আমাদের কার মধ্যে হচ্ছে এই জাইগোটিক মায়োসিস ঘটবে? এর মধ্যে। কেন জাইগোটে মায়োসিস ঘটে? কারণ হচ্ছে দেখো যে জীবদেহ, জীবদেহটা হ্যাপ্লয়েড, জীবদেহ হ্যাপ্লয়েড। তাইলে এখান থেকে জনন মাতৃকোষ কেমন হবে? জনন মাতৃকোষও হ্যাপ্লয়েড, জীবদেহ হ্যাপ্লয়েড, সেখান থেকে জনন মাতৃকোষ কি হবে আমাদের? জনন মাতৃকোষ হ্যাপ্লয়েড, জীবদেহ হ্যাপ্লয়েড,
জনন মাতৃকোষ হ্যাপ্লয়েড। তাহলে এখান থেকে আমাদের যে শুক্রাণু তৈরি হবে সেই শুক্রাণুটাও হ্যাপ্লয়েড, যে ডিম্বাণুটাও তৈরি হবে সেই ডিম্বাণুটাও হ্যাপ্লয়েড। সো এই জায়গায় আমাদের তাহলে কি ঘটে, এই জায়গায় ঘটে আমাদের মাইটোসিস, এই জায়গায় কি ঘটে মাইটোসিস ঘটে, এই জায়গায় কি ঘটে, এই জায়গায় ঘটে হচ্ছে আমাদের মাইটোসিস, এই জায়গায় ঘটে আমাদের মাইটোসিস। এই যে শুক্রাণু ডিম্বাণু এদের মিলনের ফলে কি তৈরি হবে, জাইগট, জাইগট তৈরি হবে। এই জাইগটটা হবে আমাদের হচ্ছে ডিপ্লয়েড, জাইগটটা কি হবে ডিপ্লয়েড, জাইগটটা কি হবে ডিপ্লয়েড হবে। এই জাইগটটা থেকে যখন আমাদের ভ্রূণ তৈরি হবে সেই ভ্রূণটা হ্যাপ্লয়েড হইতে হবে, কারণ ভ্রূণ যা জীবদেহ তা। এখন জাইগোট থেকে ভ্রূণ তৈরির সময় মায়োসিস ঘটে। তাহলে এর জন্য বলে এই মায়োসিসটা কোথায় ঘটে, মায়োসিসটা ঘটে জাইগোটে। কাদের মধ্যে মায়োসিস জাইগোটে ঘটে, যাদের জীবদেহ হ্যাপ্লয়েড তাদের ক্ষেত্রে মায়োসিসটা কোথায় ঘটে, জাইগোটের মধ্যে ঘটে। এটাকে বলি জাইগোটোজেনিক মায়োসিস। আর নর্মালি অন্য মায়োসিস গুলো গ্যামেটোজেনিক মায়োসিস, গ্যামেট সৃষ্টির সময়। ডিপ্লয়েড জীবে মায়োসিস ঘটে গ্যামেট সৃষ্টির সময়, ডিপ্লয়েড জীবে মায়োসিস ঘটে গ্যামেট সৃষ্টির সময়। ডিপ্লয়েড জীবে মায়োসিস কখন ঘটে, ডিপ্লয়েড জীবে মায়োসিস, ডিপ্লয়েড জীবে মায়োসিস ঘটে, ডিপ্লয়েড জীবে মিওসিস ঘটে, ডিপ্লয়েড জীবে মিওসিস ঘটে কখন, ডিপ্লয়েড জীবে মিওসিস ঘটে হচ্ছে আমাদের গ্যামেট সৃষ্টির সময়। ডিপ্লয়েড জীবে মিওসিস ঘটে কখন, গ্যামেট সৃষ্টির সময়, গ্যামেট সৃষ্টির সময়, গ্যামেট সৃষ্টির সময় হচ্ছে আমাদের ডিপ্লয়েড জীবে মিওসিস ঘটে। ওকে আসো, তারপর আসে যে হচ্ছে আমাদের মায়োসিস বিভাজন ঘটে কই, মিওসিস বিভাজন। মিওসিস বিভাজন কোথায় ঘটে, মিওসিস বিভাজন, মিওসিস বিভাজন এই যে হ্যাপ্লয়েড জীবের জাইগোটে, উন্নত জীবের জনন কোষে, ডিপ্লয়েড জীবের নিষেকের আগে, নিষেকের আগে শুক্রাণু ডিম্বাণুর মিলনকে আমরা বলি নিষেক। সো নিষেকের আগে উন্নত জীবের জনন কোষে, জনন কোষে হ্যাঁ মিওসিস ঘটে জনন কোষ সৃষ্টির সময়। আচ্ছা, আর ডিপ্লয়েড জীবের নিষেকের আগে, শুক্রাণু ডিম্বাণুর মিলনকেই তো নিষেক বলে তাই না, নিষেকের আগে মিওসিস ঘটে, ডিপ্লয়েড জীবের মিওসিসটা নিষেকের আগেই ঘটে। তো এটাই সত্যি, কারণ যে হচ্ছে ডিপ্লয়েড জীব, ধরো একজন হচ্ছে ডিপ্লয়েড দেহ, ডিপ্লয়েড দেহ, তাহলে দেহটা হচ্ছে ডিপ্লয়েড, ডিপ্লয়েড দেহ, তার মানে হচ্ছে যে আমাদের জনন মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড, জনন মাতৃকোষ হচ্ছে আমাদের ডিপ্লয়েড, জনন মাতৃকোষ কি আমাদের, জনন মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড। এই জনন মাতৃকোষ থেকে হচ্ছে আমাদের মিওসিস ঘটে, মিওসিস ঘটে আমাদের হবে হচ্ছে দুইটা জিনিস, যে পুরুষ যারা তাদের ক্ষেত্রে হবে শুক্রাণু, 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 আর স্ত্রী যারা তাদের ক্ষেত্রে কি হবে ডিম্বাণু, শুক্রাণু এবং ডিম্বাণু। পুরুষ যারা তাদের ক্ষেত্রে শুক্রাণু, স্ত্রী যারা তাদের ক্ষেত্রে ডিম্বাণু। তো শুক্রাণু এদিক থেকে হচ্ছে ডিম্বাণু। ওকে, শুক্রাণু ডিম্বাণু মিলে আমাদের কি তৈরি হয়, জাইগট, জাইগট, জাইগট হচ্ছে আমাদের ডিপ্লয়েড, জাইগট কি আমাদের, জাইগট হচ্ছে ডিপ্লয়েড। এই যে ডিপ্লয়েড জাইগট আছে, ডিপ্লয়েড জাইগট থেকে আমাদের ভ্রূণ তৈরি হবে, সেই ভ্রূণও আমাদের ডিপ্লয়েড, এই যে আমাদের দেহটাও ডিপ্লয়েড হবে। তার মানে মিওসিসটা হচ্ছে জনন মাতৃকোষে নিষেকের পূর্বে, নিষেকের পূর্বে, নিষেকের আগে, ডিপ্লয়েড জীবে নিষেকের আগে মিওসিস ঘটে জনন কোষে বা জনন কোষের সৃষ্টিতে। জনন কোষে লেখা আছে মানে জনন কোষের সৃষ্টি ধরে নিব আমরা, তাহলে 1 2 3 এখানে উত্তর হবে। মিওসিস কোষ বিভাজনের ফলে জীবে বৈচিত্র্য সৃষ্টি হয়, ক্ষত স্থান পূরণ করে মাইটোসিস, ক্ষত স্থান পূরণ করে মাইটোসিস। প্রজাতির সক্রিয়তা ঠিক থাকে, ইয়াস প্রজাতির সক্রিয়তা ঠিক থাকে, এটাকে বলা হয় হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার মাধ্যমে। প্রজাতির সক্রিয়তা ঠিক রাখে কিসের মাধ্যমে, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার মাধ্যমে, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে। দেখা যায় যদি হচ্ছে আমাদের মিওসিস না করতো, দুইটা জনন কোষ শুক্রাণু ডিম্বাণু ডিপ্লয়েড হইতো, এখান থেকে টেট্রাপ্লয়েড জীব হইতো, তাহলে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে, ক্রোমোজোম সংখ্যা কি রাখে, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে বা ক্রোমোজোম সংখ্যা সমান রাখে, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে বা এটাকে বুঝাই আমরা ক্রোমোজোম সংখ্যা সমান রাখে। ওকে, নিচের কোনটা সঠিক, নিচের কোনটা সঠিক, নিচের কোনটা সঠিক, কোনটা সঠিক আমাদের, তাইলে হচ্ছে 1 এবং 3, 1 এবং 3 সঠিক, 1 এবং 3 সঠিক আমাদের এখানে, সঠিক বলতে গেলে তাহলে 1 3 আমাদের 2 তো হচ্ছে না, ক্ষতস্থান পূরণ করে মাইটোসিস আমাদের। মিওসিস 1 এর কোন এক উপপর্যায়ে দুইটা ক্রোমোজোমের অংশের বিনিময়ের ফলে এক্স আকৃতির অংশ তৈরি হয়, এটাকে কায়াজমা বলি। কোন দশায় হবে, প্যাকাইটিন, সব জায়গায় খালি প্যাকাইটিনটাই চাই। মিওসিস 1 এর কোন উপপর্যায়ে অংশের বিনিময়ের ফলে এক্স আকৃতির অংশ, উক্ত ঘটনার ফলে জীবে নতুন ভ্যারিয়েশন দেখা যায়, কথা সত্যি, নতুন ধরনের ক্রোমোজোমের সৃষ্টি হয়। নতুন কি ক্রোমোজোম সৃষ্টি হয়, এর ফলে আসলে কি হয়, মিওসিসটা যে ঘটতেছে, এই মিওসিসের ফলে আলটিমেটলি কি ঘটতেছে বলো তো, উত্তর কি হবে এটা, নতুন কি ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে, নতুন ক্রোমোজোম সৃষ্টির তো আসলে কিছু নাই এখানে, এখানে আমাদের কি হয় মিউটেশন ঘটে, হ্যাঁ একটা পরিবর্তন আসতেছে, ডিএনএ মধ্যে মিউটেশন হতেছে, নতুন ক্রোমোজোম সৃষ্টি এখানে কিছু নাই, এখানে 2 এবং 3 হবে উত্তর। মিউটেশন হয়, মিউটেশনের কারণে ডিএনএ তে পরিবর্তন আসে, অভিব্যক্তি, পরিবর্তন, বৈচিত্র্য, এই জিনিসগুলো দেখা যায়। সেন্ট্রোমিয়ারের বিভাজন, বলো তো সেন্ট্রোমিয়ারের বিভাজন কোথায় হয়, তোমাদের বলছিলাম যে মাইটোসিসের ক্ষেত্রে, মাইটোসিসে সেন্ট্রোমিয়ার বিভাজন হয় মেটাফেজ ধাপে, মিওসিসে সেন্ট্রোমিয়ার বিভাজন মেটাফেজ 1 এ হয় না, কোথায় গিয়ে হয়, মেটাফেজ 2 তে। তাহলে মিওসিসে সেন্ট্রোমিয়ারের বিভাজন কোথায় হয়, মেটাফেজ 2 তে, মেটাফেজ 2 তে, মেটাফেজ 1 এ হয় না, মেটাফেজ 1 এ হয় না, মেটাফেজ 1 এ হয় না, মেটাফেজ 1 এ হয় না। যেহেতু মেটাফেজ 1 এ হয় না, যেহেতু মেটাফেজ 1 এ হয় না, তাই হচ্ছে যে এটা কি হবে, যে মেটাফেজ 1 এ আমাদের মিওসিস ঘটতে, মিওসিসের মেটাফেজ 1 এ সেন্ট্রোমিয়ার বিভাজন হয় না,
তাই তো মিওসিস ওয়ান যে প্রোফেজ মিওসিস ওয়ান যে মায়োসিস ওয়ানের অংশ, সেই মায়োসিস ওয়ানের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। এই যে আমাদের 2n, এই কোষটা থেকে যে দুইটা n তৈরি হচ্ছে, এপাশে একটা n এপাশে একটা n, এখানে কেন হচ্ছে? এটা কি আমাদের মায়োসিস ওয়ান। এই যে মায়োসিস ওয়ানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হচ্ছে, কেন অর্ধেক হচ্ছে? কারণ মেটাফেজ ওয়ানে আমাদের হচ্ছে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে নাই, তাই হয়েছে। সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় মেটাফেজ টুতে, এই কারণে দেখবা মিওসিস টুতে আমাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, ঠিক আছে? ওকে, তারপর আসো যে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের প্রক্রিয়াটা নিচের কোথায় সংঘটিত হয়। তাহলে এটা হচ্ছে যে আমাদের একটা এক্স আকৃতির অংশ বোঝাচ্ছে, দ্যাট মিন্স মিওসিস কোথায় ঘটে? দেহকোষে ঘটে না, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে ঘটে, ডিপ্লয়েড জীবের জাইগোটে ঘটে। ডিপ্লয়েড জীবের জাইগোটে ঘটবে না, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে ঘটবে। জননকোষেও ঘটতে পারে, বাট স্পেসিফিক ভাবে বলে নাই যে জননকোষ সৃষ্টি না জননকোষের হচ্ছে যে আমাদের জননকোষ সৃষ্টি না জননকোষের সংখ্যা বৃদ্ধি, বাট হ্যাপ্লয়েড জীবের জাইগোটে অবশ্যই মিওসিস ঘটবে, এটা নিয়ে হচ্ছে কোনো সন্দেহ নাই। তাই আমরা হ্যাপ্লয়েড জীবের জাইগোট দিলাম, এই দুইটাই সঠিক হয়, বাট হ্যাপ্লয়েড জীবের জাইগোট শতভাগ সঠিক। হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মায়োসিস ঘটবেই, আর জননকোষের ক্ষেত্রে সৃষ্টি আছে নাহলে সংখ্যা বৃদ্ধি আছে, সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা হ্যাপ্লয়েড জীবের জাইগোটটা দিব। উদ্দীপকের প্রক্রিয়ার ফলে জীবে কি ধরনের পরিবর্তন হয়? নতুন বৈশিষ্ট্য আসে, জিনের নতুন বিন্যাস হয়, অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়। এটা ক্রোমোজোম সংখ্যা সমানের সাথে ওর কোনো রিলেশন নাই, তাহলে এটা হবে 1 এবং 2 হবে উত্তর, 1 এবং 2 হবে উত্তর। তাহলে এটা উত্তর দিয়ে ফেলছে 93, 94। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমাদের প্রশ্ন অনুজীব চলে আসছে। অনুজীবের আগে আমরা হচ্ছে যে একটা জিনিস পড়ে নিব, এখানে আমাদের দেয় নাই কেন জানি না, এখান থেকে যে কোনো সময় প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কোষের মৃত্যু বা সেল ডেথ। কোষের মৃত্যু বা এটাকে বলি হচ্ছে আমরা সেল ডেথ, কোষের মৃত্যু বা এটাকে বলি হচ্ছে আমরা সেল ডেথ। কোষের মৃত্যু বা সেল ডেথ হইতে পারে দুই ভাবে, একটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত। একটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত আছে আমাদের মৃত্যু, আর একটা আছে হচ্ছে যে অক্সিজেন বা খাদ্যের অভাবে মৃত্যু, অক্সিজেন বা খাদ্যের অভাবে মৃত্যু, খাদ্যের অভাবে মৃত্যু, অক্সিজেন বা খাদ্যের অভাবে মৃত্যু। একটা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, এটা অক্সিজেন বা খাদ্যের অভাবে মৃত্যু। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু যেটা, সেটাকে বলি হচ্ছে আমরা অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস। আর অক্সিজেন বা খাদ্যের অভাবে মৃত্যু যেটা, সেটাকে বলি নেক্রোসিস বলি, নেক্রোসিস বলি, সেটাকে কি বলি? নেক্রোসিস বলি আমাদের। তো আমাদের এই দুইটা কথা মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে যে আমাদের অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে, যদি আমাদের মাইটোসিস ঠিকঠাক মতো না হয়, অনিয়ন্ত্রিত মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে, অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে আমাদের কি হয়? টিউমার এবং ক্যান্সার হয়, টিউমার এবং ক্যান্সার হয়, টিউমার এবং কি হয়? আমাদের ক্যান্সার হয়, টিউমার এবং ক্যান্সার হয়। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি হয়? টিউমার এবং ক্যান্সার হয়, এটা মনে রাখতে। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি হয়? টিউমার এবং ক্যান্সার, এটা অনিয়ন্ত্রিত মাইটোসিসের একটা ফসল, টিউমার এবং ক্যান্সার হয়। এবং হচ্ছে যে আমাদের P53 জিন, P53 জিন, P53 জিন আমাদের হচ্ছে কোষকে অতিরিক্ত বিভাজনের হাত থেকে রক্ষা করে, অতিরিক্ত বিভাজনের হাত থেকে রক্ষা করে। জিন আমাদের হচ্ছে কোষকে অতিরিক্ত বিভাজনের হাত থেকে রক্ষা করে, কোষকে অতিরিক্ত বিভাজনের হাত থেকে রক্ষা করে, অতিরিক্ত বিভাজনের হাত থেকে রক্ষা করে, বিভাজনের হাত থেকে রক্ষা করে, বিভাজনের হাত থেকে রক্ষা করে, বিভাজনের হাত থেকে কি করে? রক্ষা করে। কোষকে অতিরিক্ত বিভাজনের হাত থেকে রক্ষা করে কি? আমাদের P53 জিন কোষকে অতিরিক্ত বিভাজনের হাত থেকে রক্ষা করে। আমাদের দেহে বেশিরভাগ P53 জিন ডিফেক্টিভ, বেশিরভাগ P53 জিন ডিফেক্টিভ, P53 জিন ডিফেক্টেড, বেশিরভাগ P53 জিন ডিফেক্টিভ, বেশিরভাগ P53 জিন ডিফেক্টিভ। তাই আমাদের কোষে অনেক অতিরিক্ত বিভাজন ঘটে, অনেক অতিরিক্ত বিভাজন ঘটে। আচ্ছা, দেখো টিউমার সৃষ্টি হওয়াকে আমরা বলি কি? ধরো এই যে টিউমার সৃষ্টি হলো, টিউমার সৃষ্টি হওয়া, টিউমার সৃষ্টি হওয়াকে, টিউমার সৃষ্টি হওয়াকে কি বলি? টিউমার সৃষ্টি হওয়াকে অনকোজেনেসিস বলি। টিউমার সৃষ্টি হওয়াকে কি বলি আমরা? অনকোজেনেসিস। টিউমার সৃষ্টি হওয়াকে কি বলি আমরা? টিউমার সৃষ্টি হওয়াকে আমরা বলি হচ্ছে অনকোজেনেসিস। কোষচক্র বিনষ্টকারী জিন, কোষচক্র যেই জিনিসটার কারণে আমাদের কোষচক্র বিনষ্ট হয়ে যায়, কোষচক্র বিনষ্ট হলেই তো অনিয়ন্ত্রিত মাইটোসিস হবে। কোষচক্র বিনষ্টকারী জিন, কোষচক্র বিনষ্টকারী জিন, কোষচক্র বিনষ্টকারী জিন, এটাকে বলি হচ্ছে আমরা অনকোজিন, অনকোজিন, অনকোজিন। কোষচক্র বিনষ্টকারী জিনকে আমরা কি বলি? অনকোজিন বলি, অনকোজিন বলি আমরা। যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে উৎসাহ দেয়, যেসব কেমিক্যাল ক্যান্সার সৃষ্টিতে উদ্দীপ্ত দেয়, যেসব কেমিক্যাল ক্যান্সার সৃষ্টিতে উদ্দীপনা 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 দেয়, তাদেরকে আমরা কি বলি? মিউটাজেন, মিউটাজেন, মিউটাজেন। মিউটেশনে তারা উদ্দীপনা দেয়, মিউটেশন মানে ডিএনএ তে স্থায়ী পরিবর্তন। মিউটাজেন বা কার্সিনোজেনিক সাবস্টেন্স, মিউটাজেন বা এটাকে বলি হচ্ছে আমরা কার্সিনোজেনিক সাবস্টেন্স, কার্সিনোজেনিক সাবস্টেন্স, কার্সিনোজেনিক সাবস্টেন্স। যেমন হচ্ছে আমাদের নিকোটিন, নিকোটিন, যেমন হচ্ছে নিকোটিন, নিকোটিন। ধূমপানের যে উপাদান হচ্ছে নিকোটিন,
মিউটাজেন বা কার্সিনোজেনিক সাবস্টেন্স আছে আমাদের। তারপর হচ্ছে যে আমরা দেখতে পাই ক্যান্সার ছড়িয়ে যাওয়াকে বলি আমরা মেটাস্টেসিস। ক্যান্সার ছড়িয়ে যাওয়াকে কি বলি আমরা? মেটাস্টেসিস। ক্যান্সার ছড়িয়ে যাওয়াকে বলি মেটাস্টেসিস। ক্যান্সার ছড়িয়ে যাওয়া, ক্যান্সার ছড়িয়ে যাওয়া, ক্যান্সার ছড়িয়ে যাওয়া, ক্যান্সার ছড়িয়ে যাওয়াকে কি বলি আমরা? ক্যান্সার ছড়িয়ে যাওয়াকে বলি হচ্ছে আমরা মেটাস্টেসিস। ক্যান্সার ছড়িয়ে যাওয়াকে কি বলি? মেটাস্টেসিস বলা হয়। ঠিক আছে, এই ইনফরমেশন গুলা মনে রাখতে হবে। ইনফরমেশন রিলেটেড প্রশ্ন কম আসছে, যে হচ্ছে যে বিগত বছরগুলো আসে নাই, কারণ এই ইনফরমেশন গুলো নতুন বইয়ে বেশি আপডেটেড হয়েছে। আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কোষ চক্রের নিয়ন্ত্রক হচ্ছে দুইটা জিনিস। কোষ চক্রের নিয়ন্ত্রক, কোষ চক্রের নিয়ন্ত্রক, কোষ চক্রের নিয়ন্ত্রক হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে সাইক্লিন, সাইক্লিন, আর একটা হচ্ছে আমাদের সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, ডিপেন্ডেন্ট সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এটা হচ্ছে আমাদের সিডিকে, সাইক্লিন আর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এই সাইক্লিন এবং কি আছে একটা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এই সাইক্লিন আমাদের কয়েক টাইপের আছে, সাইক্লিন আমাদের কয়েক টাইপের আছে। একটা হচ্ছে সাইক্লিন ডি, একটা হচ্ছে সাইক্লিন ই, একটা হচ্ছে সাইক্লিন এ, একটা হচ্ছে সাইক্লিন সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ, সাইক্লিন বি, সাইক্লিন বি। তো সাইক্লিন ডি হচ্ছে আমাদের G1 to S, S and S to G2 ফেজ, G2 ফেজে যেতে সাহায্য করে। G1 থেকে S, S2 থেকে G2 ফেজে যেতে সাহায্য করে। সাইক্লিন ই আর সাইক্লিন এ, এই সাইক্লিন এ হচ্ছে এই S ফেজে কাজ করে। S ফেজে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশনটাকে সে রেপ্লিকেশনকে অ্যাক্সিলারেট বা ত্বরান্বিত করে, রেপ্লিকেশন অ্যাক্সিলারেট করে, অ্যাক্সিলারেট করে, অ্যাক্সিলারেট করে বা ত্বরান্বিত করে। আর হচ্ছে ই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। এরা হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে, ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে, ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে, কোষকে প্রস্তুত করে, ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে কি করে? প্রস্তুত করে। ঠিক আছে, আর সাইক্লিন বি যে আছে, এই সাইক্লিন বিটা কি করে? আমাদের মাইটোটিক স্পিন্ডল তৈরি করে, মাইটোটিক স্পিন্ডল তৈরি করে, মাইটোটিক স্পিন্ডল তৈরি করে। সেই দুইটা টপিক হচ্ছে আমাদের হচ্ছে যে মিস আউট হয়েছে। এই দুইটা টপিক থেকে প্রশ্ন কম আসছে বিগত বছরগুলায়, বাট আমি এই দুইটা টপিক থেকে আসতে পারে এবছর দেখলাম, তাই হচ্ছে তোমাদেরকে দেখাই দিলাম। ঠিক আছে, সে এর মধ্যে আশা করি চলে আসবে। সো আমরা চ্যাপ্টার 1 এবং 2 পড়লাম। সেই ক্লাসটা আমি এখনই তোমাদের আপলোড দিয়ে দিচ্ছি 1 আর 2। আর বাকি যে আছে আমাদের, তাহলে আমরা এমসিকিউ সমাধান করলাম অ্যারাউন্ড আমাদের মাত্র হচ্ছে যে 90টার মতো মনে হয়, 90 না 95 মতো, 94টা এমসিকিউ সমাধান করলাম। আমাদের বাল্ক বাকি আছে এখনো 4 বাকি, 7 বাকি, 8 বাকি, 9 বাকি, 11 বাকি, আরো প্রায় 300 এমসিকিউ বাকি। সো 300 এমসিকিউ ক্লাসটা আমি হচ্ছে যে একটু পর শুট করা শুরু করব, করে আশা করি হচ্ছে সকাল হওয়ার আগে আগে আপলোড দিয়ে দিতে পারবো। সো তোমরা পড়তে থাকো তোমাদের পড়া, সকালে ঘুম থেকে উঠে ক্লাস করা শুরু করে দিবা, সিকিউ ক্লাস। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে, পার্ট 1 আমি আপলোড করে দিলাম। ঠিক আছে।